হ্যালো, এই আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? যারা আসছো লাইভে একটু কমেন্টে জানাও আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, ফোকাসিং ঠিক আছে কিনা, সবাই একটু জানাও। হ্যাঁ, আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেল। একটু আগে একটা লাইভ শুরু করছিলাম, ওখানে একটু প্রবলেম ছিল, ওই জন্য ওটা ডিলিট করে আবার নতুন করে লাইভ শুরু করলাম। সবাই বলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি ঠিকঠাক থাকলেই তারপরে শুরু করে দিব। একটু চেক করি, আরো সবাই আসুক লাইভে, আমরা একটু কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, সাব্বির, নূর, নীল, জাদিদ, বাশার, ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আচ্ছা, তোমরা যারা লাইভে চলে আসছো তারা একটু জানাও তো কে কোন ব্যাচের, একটু কমেন্ট করে জানাও কে কোন ব্যাচের। আসলে আমার মনে ছিল না, আমি ভাবছিলাম যে একটা পোল খুলবো গ্রুপে, যে যে পোলে থাকবে কে কোন ব্যাচের, এইচএসসি 21, 22, 23, সেটা জানার জন্য। তো তোমরা নমস্কার, সবাইকে নমস্কার, কে কোন ব্যাচের একটু লিখো, মানে আমি জাস্ট একটু দেখি এই গ্রুপে কোন ব্যাচের স্টুডেন্ট বেশি, একটু তাহলে আমার আইডিয়া হবে। কারণ সরল রেখা চ্যাপ্টার অলরেডি প্রায় সবাই পড়ে ফেলছে, 23 ব্যাচ ছাড়া, মানে যারা এবার এসএসসি দিবে 21, এসএসসি 21 বা এইচএসসি 23, সেই ব্যাচ ব্যতীত বাকি সবারই সরল রেখা পড়া হয়ে গেছে মেবি। হ্যাঁ, 22, 22, 22, 23, নীরব, হ্যাঁ নীরব একজন 23 পাওয়া গেছে। 22, 23, 22, আরে সেই সবাই 22, ম্যাক্সিমাম 22। মনে হয় না 21 ব্যাচের কেউ মনে হয় না এখানে আছে, থাকলে খুবই রেয়ার থাকতে পারে। মানে 21 ব্যাচের সবাই এগুলা পড়তে পড়তে এখন টায়ার্ড হয়ে গেছে, এই সেম জিনিস আর কত পড়বে বলো, ওরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, এই যে পাইছি, মৌ, মিম, সাদিয়া আমিন, মিন, আসফিকা, মৌ, তোমরা তো হয়তো এগুলো পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে, তাই না? বাট টেনশনের কিছু নাই। শাহামাত, ইরতিশাম, এইচএসসি 23, এই যে আরেকজন 23 পাওয়া গেছে। 21 ব্যাচের এই অনেকেই তো আছে 21 ব্যাচের, আরেকজন পাওয়া গেছে জাহিদ ইকবাল। সমস্যা নাই, যারা 21 ব্যাচের আছো তাদের কাছে আজকে ক্লাস খুবই সহজ লাগবে, কারণ এগুলো তোমরা আরো 2-3 বার হয়তো পড়ছো। আর যারা 22 ব্যাচের আছো তাদেরও কঠিন লাগার কোনো সুযোগ নাই, কারণ আমি কঠিন কিছু পড়াই না। আর 22 ব্যাচের সবাই অলরেডি এগুলো পড়ছে একবার। আর 23 ব্যাচের যারা আছো তাদেরও কঠিন লাগার কোনো সুযোগ নাই, কারণ আমি কঠিন জিনিস পড়াই না, তাই না? হ্যাঁ, এইচএসসি 24 আসো না? সুমাইয়া 24 কই থেকে আসবে? 24 আসতেও পারে, এখন যে সিরিয়াসনেস গার্ডিয়ানদের, 24ও কখন কে অ্যাডমিট হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, সবাইকে সুস্বাগতম। ও আচ্ছা, সবাইকে স্বাগতম না, সুস্বাগতম। যারা অ্যাডমিট হইছো সবাইকে আমাদের এই ব্যাচে সুস্বাগতম। আমরা খুব মজা করে সুন্দর করে ম্যাথ ফার্স্ট পেপার পড়ব, কোথাও কোনো কঠিন ম্যাথ করব না, কোনো বিশ্রী যেগুলা করতে ভাল লাগে না, বুঝতে পারো না, এরকম কোনো ম্যাথ করব না। আবার কোনো টাইপ বাদও দিব না, আমরা সকল টাইপ কভার করব, কিন্তু কোনো কঠিন টাইপ পড়ব না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট, আমাদের পড়ার টার্গেট হচ্ছে এইটা, কোনো কঠিন ম্যাথ করব না, আবার কোনো ম্যাথ বাদও দিব না। তো এই টার্গেটকে সেট করে দেখি আমরা কতটুকু যাওয়া যায়। তো আজকে ক্লাস হচ্ছে আমাদের সরল রেখা, আজকে ক্লাস আমাদের সরল রেখা লেকচার 1। ভাইয়া কেমন আছেন? ভাইয়া এই তো ভালো, এখন শরীর একটু ভালো, মাঝখানে একটু অসুস্থ ছিলাম, এখন একটু ভালোর দিকে। ঠিক আছে, আমরা এখন পড়া স্টার্ট করে দিব। এখনও পড়ি নাই একবারও, কি বলো? এখনও পড়ো নাই একবারও? তাইলে বেশি ফাঁকিবাজি করছো এতদিন। ঠিক আছে, সবাইকে সুস্বাগতম জানাই, আমরা স্বাগতম মেসেজটা মুছে দিলাম। এখন আমরা সরল রেখা চ্যাপ্টার পড়া শুরু করব। তো একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব, আমরা একদম জিরো বেসিক থেকে, মানে একদম যেখান থেকে শুরু করতে হয় সেখান থেকে শুরু করব। তো যারা আগে এগুলো পড়ছো তাদের কাছে 80% জিনিস হয়তো নতুন মনে হবে। তোমার কাছে মনে হইতে পারে যে এগুলো তো আমি প্রায় সব কিছু আগে পড়ছি, হ্যাঁ হইতে পারে আগে সব কিছু পড়ছো, বাট এই টোটাল পুরা ক্লাসে যদি 20% কিছু নতুন শিখতে পারো,
20% এনাফ, 20% নতুন শিখতে পারে অনেক কিছু, সেটাই তোমার এই ক্লাসের অ্যাচিভমেন্ট। ঠিক আছে, অবশ্যই আমরা এই ক্লাসের পরে 20% কিছু না কিছু, যারা 21 আসছো 22 আসছো আগে এগুলা পড়ে ফেলছো, তারাও মিনিমাম 20% নতুন কিছু পাবা। আর যারা আগে কিছুই পড়ো নাই, তাদের টেনশনের কোনো কারণ নাই, একদম কি বলে বেসিক থেকে আমরা সুন্দর করে শিখে শিখে আগাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মুর্শিদা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। চ্যাপ্টারের নাম সরল রেখা। আমরা আজকে যেই চ্যাপ্টার পড়ব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সরল রেখা, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। তো সরল রেখার তো আর সংজ্ঞা বলার দরকার নাই, এমন কেউ তো নাই যে সরল রেখার সংজ্ঞা জানে না। অন্য কোনো রেখার সংজ্ঞা না জানলেও সরল রেখার সংজ্ঞা সবাই জানে। তো সরল রেখার সংজ্ঞা আমি বলবো না, সরল রেখার সংজ্ঞা বা বেসিক কি বলে আরো ভিতরে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। সরল রেখা, আমরা একটা সরল রেখা আঁকাই, একটা বিন্দু, আমরা ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে তোমরা যে গ্রাফ পেপার আঁকাইতা 9, 10-এ, মনে আছে? তুমি একটা বিন্দু বসাইতা, অনেকগুলা বিন্দু বসাইয়ে যোগ করে গ্রাফ আঁকাইতা, হয়তো সেটা সরল রেখা, মাঝে মধ্যে বক্র রেখাও হইতো, বাঁকাও হইতো। তো আগে আমরা সেই স্থানাঙ্ক ব্যবস্থাটা আরেকটু রিভিউ করব, এবং খুব সুন্দর একটা জিনিস স্থানাঙ্ক ব্যবস্থা, অনেকে এটাই ভুল করে। তো আমরা প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু রিভিউ করে নেব। দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা মানে আমরা যে কোনো গ্রাফ আঁকি, এতদিন যে আমরা গ্রাফ পেপারে গ্রাফ এঁকে আসছি, একটা বিন্দু স্থানাঙ্ক কিভাবে গ্রাফ পেপারে বসায়, সেটার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দুইটা টাইপের শিখব। 9, 10-এ শুধু তোমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা শিখছিলা, তো ইন্টারমিডিয়েটে আমরা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা শিখব। প্রথমে একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয়, যেটা আমরা 9, 10-এ ইউজ করে আসছি, ওই যে এক্স কমা ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ একে তুমি যে বিন্দুগুলো বসাইতা, ধরো একটা বিন্দু 2,3, 4,5, তুমি যেভাবে বসাইতা সেই স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আরো একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, আমরা ইন্টারমিডিয়েটে শিখব, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো দেখো, এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার সাথে আগে আমরা পরিচিত হব, তারপরে আমরা ম্যাথে যাব বা ডিটেলসে আলোচনায় যাব। তো প্রথমে আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। প্রথমে দেখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এই যে কার্তেশীয়, এই কার্তেশীয় নামটা আসছে বিজ্ঞানী রেনে দেকার্তের নাম থেকে। তোমরা হয়তো এই বিজ্ঞানীর নাম শুনছো অনেকে, রেনে দেকার্ত। এই রেনে দেকার্তই প্রথম জ্যামিতিতে বীজগণিত ব্যবহার শুরু করেন। আচ্ছা, ওইসব তো আমাদের মনে রাখার দরকার নাই, এগুলো তো আর এমসিকিউতে আসবে না পরীক্ষায়, এই সমস্ত জিনিস আসে না। বাট যেহেতু এই কার্তেশীয়তা বিজ্ঞানী রেনে দেকার্ত, এই যে কার্ত, রেনে দেকার্তের নাম থেকে আসছে, তো জিনিসটা মনে রাখো, একজন বিজ্ঞানীর নাম থেকে আসছে। যদিও এগুলো পরীক্ষায় আসার চান্স খুবই কম, এই সমস্ত জিনিস বায়োলজি কেমিস্ট্রিতে আসতে পারে মুখস্থ জিনিস, কিন্তু কখনো ম্যাথে এইগুলো আসবে না, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা প্রথমে শিখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা খুবই সহজ এবং খুবই সুন্দর একটা ব্যবস্থা। দেখো, খুবই সুন্দর জিনিস কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কারণ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে তোমরা সবাই পরিচিত, এরকম কেউ নাই যে আগে এরকম কোনো গ্রাফ প্লট করা নাই। ধরো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা আঁকাইলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে ধরো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, ধরো এখানে একটা বিন্দু পি, আমরা স্থানাঙ্ক ধরলাম এক্স কমা ওয়াই। নর্মালি আমরা যে বিন্দু বসাই স্থানাঙ্ক 2,3, 4,5 যাই হোক না কেন, আমরা প্রথমে ধরলাম এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, রাইট? আমরা এটা ধরে নিলাম। এখন এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা হয় ওয়াই, মানে এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে এখান থেকে যদি এখানে লম্ব আঁকাই, মনে আছে 9, 10-এর বেসিকটা একটু চিন্তা করো, এই যেটা হচ্ছে মূল বিন্দু 0,0, ধরলাম বিন্দুটার নাম হচ্ছে ও, অরিজিন, মূল বিন্দু অরিজিন 0,0। তো এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এতটুক হচ্ছে এক্স,
এইখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে ওয়াই, আমরা বলতে পারি না? খুব সহজ জিনিস কিন্তু। ধরো তুমি ও বিন্দু থেকে পি বিন্দুতে যাবা, কিভাবে যাবা? মূল বিন্দু থেকে এখান থেকে আগে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাবা, মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাবা, তারপর সেখান থেকে ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ যাবা, তাইলে তুমি পি বিন্দুতে পৌঁছাইতে পারবা। এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা যখন এই যে 2,3 লিখতাম, এখানে লিখতাম একটা বিন্দু 2,3, এক্স অক্ষ বরাবর নিতাম 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর নিতাম 3 ঘর, এইভাবে বসাইতাম। তো এখন এখান থেকে দেখো আমরা এখান থেকে কি জিনিস আরো নতুন করে জানতে পারি। আমি এখানে এই জিনিসটা মুছে দিই, এই পর্যন্ত মুছে দিই। এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এখান থেকে আমরা নতুন আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে নতুন না, সবই জানো। ধরো এতটুক যদি এক্স হয়, আমি যদি এখান থেকে এখানে একটা লম্ব আঁকাই, এই যে এতটুক যদি এক্স হয়, যে এই বিন্দু থেকে এই বিন্দু এতটুক দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে আমি বলতে পারি এখান থেকে এই পরিমাণ, এইটার দৈর্ঘ্য হবে এক্স। বিষয়টা বুঝছো? হ্যাঁ, এই যে এতটুকু হবে এক্স, এতটুকের মান যদি এক্স হয়, এতটুকের মানও হবে এক্স। তাহলে আমি কি এখান থেকে এটা বলতে পারি না, এই যে এখানে পি বিন্দুটা, এখানে যে পি বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এক্স, এই যে ওয়াই অক্ষ থেকে যে এতটুক ডিস্টেন্স হচ্ছে ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব, মানে ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স এর সমান, মানে তার ভুজের সমান, আর এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে তার কোটির সমান। আবার বলতেছি, ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব ভুজের সমান, আর এক্স অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব তার কোটির সমান। কত সুন্দর একটা জিনিস শিখে ফেললাম। তো এটা সুন্দর করে নোট করে ফেলো, সুন্দর করে নোট করে ফেলো যে পি এক্স কমা ওয়াই বিন্দুটির, পি এক্স কমা ওয়াই বিন্দুটির, পি এক্স কমা ওয়াই বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব সমান, এই দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, কার সমান? কোটির সমান, ওয়াই এর সমান, ওয়াই। বাট একটা কথা আছে, কথাটা হলো এখানে মডুলাস দিতে হবে। কি দিতে হবে? মডুলাস। কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এখানে স্থানাঙ্ক কিন্তু পজিটিভ নেগেটিভ সবই হইতে পারে। এই বিন্দুটা 2,3 হইতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে 2,-3 হইতে পারে, সরি -2,3 হইতে পারে, তৃতীয় চতুর্ভাগে -2 -3 হইতে পারে, চতুর্থ চতুর্ভাগে 2,-3। মানে স্থানাঙ্ক পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ভুজের মান বা কোটির মান পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, কিন্তু দূরত্বের মান কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। এই জন্য তুমি অবশ্যই এখানে একটা মডুলাস ইউজ করবা। মানে এখানে যদি এইটা বিন্দুটা হয় 2,-3, তাও আমাদের দূরত্ব নিতে হবে 3, মাইনাস নেওয়া যাবে না। এরপরে দেখো, এরপরে আমরা শিখব ওয়াই অক্ষ হতে দূরত্ব। এই যে দেখো ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে এক্স এর সমান, বাট আমি কি বলছি, এখানে নিতে হবে মডুলাস অফ এক্স। তার মানে আমরা এখান থেকে বলতে পারি একটি বিন্দু যদি পি এক্স কমা ওয়াই হয়, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এই এক্স কমা ওয়াই এই স্থানাঙ্কটা দেখে আমি এখান থেকে এইটার ডিসিশন নিতে পারি যে এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে তার কোটির পরম মানের সমান। ওয়াই মানে হচ্ছে কোটি, এটা তো জানো নাকি? এটা জানো না অনেকে? আচ্ছা লিখে দেই, এক্স মানে হচ্ছে ভুজ, এক্স মানে হচ্ছে ভুজ, ওয়াই মানে হচ্ছে কোটি। হ্যাঁ, এখন এই যে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটির পরম মানের সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজের পরম মানের সমান, রাইট? খুবই সুন্দর একটা জিনিস, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? মনে রাখো এই জিনিসগুলা, সুন্দর সুন্দর জিনিস। এরপরে তোমাকে যদি আমি আরেকটা জিনিস শিখাই না, এটা তোমরা সবাই জানো, একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো, কেউ ভাইবো না যে এইগুলা কি পড়াইতেছে। এই যে অনেক মানুষ অলরেডি চলে গেছে, অনেক মানুষ অলরেডি চলে গেছে, মাত্র 24 জন আছে। আচ্ছা জন আছে, দেখো আমরা সহজ জিনিস শিখতে শিখতেই কঠিন জিনিসে যাব। এক লাফ মাইরা যদি আমরা দৌড়াইয়া চলে যেতে চাই, তাইলে কিন্তু বিপদ হবে। আস্তে ধীরে ধৈর্য নিয়ে পড়ো, মজা লাগবে। এখন আরেকটা জিনিস আমরা শিখবো, সেই জিনিসটা হচ্ছে, তোমরা কি জানো যে এক্স অক্ষের উপর সকল বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। দেখো এক্স অক্ষের উপর, আমি লিখি আগে, এক্স অক্ষের উপর সকল বিন্দুর, এক্স অক্ষের উপর সকল বিন্দুর ওয়াই এর মান শূন্য। এক্স অক্ষের উপর
সকল বিন্দুর কোটি শূন্য। তোমরা এইভাবে লিখতে পারো, এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটির মান শূন্য। উদাহরণ কিরকম, যেমন ধরো এখানে যে একটা বিন্দু নেও, ধরো এই বিন্দুটা 2,0, এই বিন্দুটা ধরো 3,0, এই বিন্দুটা ধরো 4,0, এখানে ধরো এই বিন্দুটা 1,0। তুমি এক্স অক্ষের উপর যতগুলা বিন্দু নিবা 1,0, 2,0, 3, 4, 5,0, সবগুলাতে দেখবা কোটির মান শূন্য। এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটির মান শূন্য। একইভাবে ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজের মান শূন্য। ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজের মান শূন্য। কিভাবে? এইখানে তুমি যদি একটা বিন্দু নেও 0,1, এখানে একটা বিন্দু নেও 0,2, ধরো এখানে একটা বিন্দু 0,3, মানে ওয়াই অক্ষের উপর তুমি যত বিন্দুই নাও না কেন তার এক্স এর স্থানাঙ্ক হবে 0, আর এক্স অক্ষের উপর তুমি যত বিন্দুই নাও না কেন তার ওয়াই এর স্থানাঙ্কের মান হবে 0। খুবই সুন্দর একটা জিনিস। এখন দেখো, এই যে এই সহজ জিনিসগুলো একটু ভালো করে পড়ো, তাইলে পরবর্তী জিনিসগুলো বুঝতে তোমার অসুবিধা হবে না। সুন্দর করে নোট করবা, যে ক্লাসগুলা সুন্দর করে নোট করা ট্রাই করবা। এই যে তোমার কাছে মনে হতে পারে জিনিসগুলো তো সোজা, এগুলা লিখে রেখে লাভ কি, বাট একটা সিস্টেমেটিক ওয়েতে নোটটা করবা। সহজ জিনিসও থাকবে, এমন জিনিসও নোটে থাকবে যেটা সবাই জানে, যেটা তুমিও জানো, বাট তুমি যখন রিভিশন দিবা জিনিসটা আরেকবার যেন রিভিউ হয়। ঠিক আছে? তো এরপরে দেখো খুবই সুন্দর একটা জিনিস পড়বো। এখন আমরা একটা প্রশ্ন লিখতেছি। দেখো, এক্স অক্ষ থেকে আমি একটা জিনিস প্রশ্ন লিখি। এক্স অক্ষ থেকে, সবাই অ্যান্সার দিবা কমেন্টে। এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 3 একক হলে, 3 একক হলে বিন্দুটির কোটি কত হবে? বিন্দুটির কোটি কত? কোটি মানে কিন্তু এই যে ওয়াই এর স্থানাঙ্ক। একটা বিন্দু তার এক্স এর স্থানাঙ্ককে বলে ভুজ, ওয়াই এর স্থানাঙ্ককে বলে কোটি। তো প্রশ্নে তোমাকে বলা আছে এক্স অক্ষ থেকে যে কোনো একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক, যে কোনো একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। তোমাকে যদি বলে বিন্দুটির কোটি কত, একটু কমেন্ট চেক করি, দাঁড়াও দেখি কে কে আজকে ক্লাসে আমি কমেন্ট বেশি চেক করব। আজকের ক্লাসে কমেন্ট বেশি চেক করব। প্রথম ক্লাস, এমন যা কিছু পড়াবো সবই তোমরা জানো। আজকে ক্লাসে যা কিছু পড়াবো সবই তোমরা জানো, আনকমন খুব কম জিনিস আসবে। এই জন্য আজকে কমেন্টটা একটু চেক করে দেখি কে কি বলতেছো। 303033, কি ব্যাপার, কেউ সঠিক অ্যান্সার দিবে না? এই কেউ পারতেছে না? এই বেটা, তোমাদেরকে এত পাম দিলাম যে তোমরা এগুলো আগে থেকে জানো, এইসব কি কমেন্ট? এই এখনো কারো উত্তর সঠিক হয় নাই নাকি আমি প্রশ্ন ভুল লিখছি? এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি কত? হ্যাঁ ঠিক আছে, উত্তর তো সবাই ভুল দিচ্ছে। এই সর্বনাশটা করছে, এই সর্বনাশ। এই বেটা, এই একজন আগে সঠিক অ্যান্সার দেও। কেউ একজন সঠিক অ্যান্সার না দেওয়া পর্যন্ত পড়াবো না আজকের। এত মানুষ কেমন? 30, এই অ্যান্সার 0 কেমনে হবে? আজব, 0 হওয়ার তো সুযোগই নাই, 0 হওয়ার সুযোগই নাই। যারা 3 বলতেছো তারা একটু চিন্তা করে বলো, যারা অ্যান্সার 3 বলতেছো তারা একটু চিন্তা করে বলো। হাই হাই হাই, এত খারাপ অবস্থা কেন? কেউ একদম সঠিক অ্যান্সার দেও। আরো 1 মিনিট আমি ওয়েট করবো, দেখি কেউ সঠিক অ্যান্সার দেয় কিনা। এত দুরবস্থা হইলে কেমনে? হাই হাই হাই, যারা অ্যান্সার দিচ্ছ 3 +-3, ভেরি গুড। সিদরাতুল মুনতাহা, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, মডুলাস অফ 3, রাইট। সিদরাতুল মুনতাহা, তুষি, তিথি, জিদ্দি, মুর্শিদা, হ্যাঁ রাইট 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 রাইট, ঠিক আছে, এইবার ঠিক আছে। অ্যান্সার হচ্ছে মডুলাস অফ 3 বা প্লাস-মাইনাস, মডুলাস অফ 3 না আসলে। এই যারা মডুলাস অফ 3 বলতেছে, মডুলাস অফ 3 না, অ্যান্সার হচ্ছে +-3। দেখো সুন্দর করে দেখো, এই যে
এত খারাপ অবস্থা হলে হবে না, কিন্তু এগুলো ভর্তি পরীক্ষায় আসবে। শোনো, আমি যে জিনিসগুলা এই পরীক্ষায় লিখি, এই যে এই ছোট ছোট টপিকগুলা, ছোট ছোট প্রশ্নগুলা, সবগুলা আগে কোনো না কোনো সালে ভর্তি পরীক্ষায় আসছে এই টপিকগুলা। তো এইগুলা কিন্তু পরীক্ষায়, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসছে ভর্তি পরীক্ষায়। দেখো প্রশ্নে কি বলছে, এক অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক। এখন দেখো এক অক্ষ থেকে দূরত্ব কত, মডুলাস অফ ওয়াই। দেখো যে কোনো বিন্দুর এক অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, মানে কোটির পরম মান। তাহলে দেখো আমরা লিখতে পারি মডুলাস অফ ওয়াই সমান 3। এই যে দেখো এক অক্ষ থেকে দূরত্ব 3 একক, তার মানে এক অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ 3, এই মডুলাস অফ 3 এর মান হচ্ছে 3 একক। তা আমার এখান থেকে বের করতে বলছে কি, বের করতে বলছে কোটি, মানে ওয়াই এর মান। তো ওয়াই ইকুয়াল টু কি হবে, মডুলাস তুলে দিলে +-3 দিতে হবে না, মডুলাস তুলে দিলে +-3 দিতে হবে। কেন দিতে হবে, ধরো একটা বিন্দু, ধরো একটা বিন্দু স্থানাঙ্ক, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক 2,3, 2,3, এই যে এই বিন্দুটা। আরেকটা বিন্দুর স্থানাঙ্ক 2,-3, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক 2,-3। এই যে দেখো আমি আঁকাইতেছি, এই যে x অক্ষ, এই যে y অক্ষ। একটা বিন্দু ধরো এখানে 2 আমি ইচ্ছা মতো ধরে নিলাম, 2x এর মান ইচ্ছা মতো ধরে নিলাম। একটা বিন্দুর স্থানাঙ্ক যদি 2,3 হয়, তাও x অক্ষ থেকে এর দূরত্ব হবে 3 একক। যদি 2,-3 হয়, তাও x অক্ষ থেকে দূরত্ব হবে 3 একক। কারণ দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, 2,+3 হইলেও দূরত্ব 3, -3 হইলেও দূরত্ব 3। তো দূরত্ব সবসময় মডুলাস, কিন্তু স্থানাঙ্ক তো +- হইতে পারে। তো একটা বিন্দুর কোটির মান যদি +3 হয় সেটাও অ্যান্সার হবে, -3 হয় সেটাও অ্যান্সার হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইরা, এটা ভুল করা যাবে না, এইটা ভুল করা যাবে না, খুবই সুন্দর জিনিস। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, গুড। এই যে গুড, মনে হয় যে দেখছো কত সুন্দর প্রশ্ন। এখন তোমাকে যদি বলে ওয়াই অক্ষ থেকে, দাঁড়াও আমি এটা মুছে নেই, এখন তোমাকে যদি বলে এইগুলা সুন্দর করে নোট করে রাখো, এই টাইপগুলো নোট করে রাখবা। আমি যা পড়াবো সবকিছু যদি টাইপ ভিত্তিক এইভাবে সুন্দর করে নোট করো, পরীক্ষার আগে একবার যদি শুধু নোটটা রিভিশন দেও, তাও দেখবে তুমি 80% মার্কস পাচ্ছ। এখন যদি তোমাকে বলতো ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 5 একক হলে, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 5 একক হলে বিন্দুটির ভুজ, বিন্দুটির ভুজ কত। দেখো ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি 5 একক হয়, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ এক্স, তার মানে মডুলাস অফ এক্স সমান 5, দ্যাট মিনস এক্স সমান +-5, এক্স সমান +-5। তার মানে ওয়াই অক্ষ থেকে 5 একক দূরবর্তী বিন্দুর কোটির স্থানাঙ্ক হবে +5 অথবা -5। মানে এইরকম বিন্দু পাওয়া যাবে দুইটা, টোটাল দুইটা বিন্দু পাওয়া যাবে, একটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে, একটা নেগেটিভ দিকে, মানে একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। এখন স্থানাঙ্কের মান পজিটিভ নেগেটিভ যাই খুশি হইতে পারে, কিন্তু দূরত্ব নেগেটিভ হয় না, মনে থাকবে। তো এখানে দূরত্ব কিন্তু শুধু 5 একক বলছে, বাট স্থানাঙ্ক কিন্তু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এই ছোট ছোট জিনিসগুলাই ভর্তি পরীক্ষায় অনেক বেশি ইফেক্ট ফেলে। কারণ এই ছোট একটা জিনিস তুমি যখন ভুল করে ফেলবা, তখন কিন্তু তুমি 1 নাম্বার পিছনে পড়ে যাবা। এই ভালো জিনিসগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই জন্য আমি একদম এমনভাবে পড়াবো যেন তোমার এই সমস্ত বেসিক জিনিস বুঝতে কোনো সমস্যা না থাকে। এখন দেখো আমি যদি তোমাকে বলি একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ক নাম্বারের প্রশ্ন, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, যদিও এই টাইপের প্রশ্ন এখন স্যাররা দেয় না, বাট আমার মনে হয় এইরকম প্রশ্ন ক নাম্বারে আসতে পারে। তোমাকে যদি বলা হয় যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক, কোনো একটি বিন্দুর, কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক 2,-3 বলতে কি বোঝো? 2,-3 বলতে কি বোঝায়? একটি বিন্দুর স্থানাঙ্ক, ধরো যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, আমরা ধরলাম পি, তুমি যে কোনো কিছু ধরতে পারো, একটা বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে 2,-3। এখন তোমাকে আমি যদি যে কোনো একটা স্থানাঙ্ক বলে দিই, একটা বিন্দু স্থানাঙ্ক বলে যদি তোমাকে জিজ্ঞেস করি এইটা দ্বারা তুমি কি বুঝতেছো, ক নাম্বারের প্রশ্নে আসতে পারে, তখন তুমি কি বলবা?
তুমি 1 নম্বরে বলবা এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দুটির দূরত্ব আমরা এই স্থানাঙ্ক থেকে এটা বুঝতেছি এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটির পরম মানের সমান, মানে মডুলাস অফ -3। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব ছিল মডুলাস অফ ওয়াই, মডুলাস অফ ওয়াই, এখানে ওয়াই এর মান হচ্ছে -3, বাট মডুলাস করার পরে হয়ে যাবে +3 একক। দেখো এই যে এই স্থানাঙ্কটা দেখে আমি বুঝতে পারতেছি এক্স অক্ষ থেকে পি বিন্দুটির দূরত্ব 3 একক। 2 ওয়াই অক্ষ থেকে পি বিন্দুটির দূরত্ব মডুলাস অফ এক্স, এক্স এর মান 2, তাহলে এখানে মডুলাস নেওয়া যে কথা, না নেওয়া একই কথা, কারণ মডুলাস নিলেও সেটা +2 থাকবে, না নিলেও +2ই থাকবে। এইটা আমরা বুঝতে পারতেছি যে এই বিন্দুটা দেখে আমরা বুঝতে পারতেছি এই বিন্দুটা এমন একটা পজিশনে আছে যেন এক্স অক্ষ থেকে তার দূরত্ব 3 একক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব 2 একক। এবং আরো একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে। এই 3টা পয়েন্ট বলতে হবে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন তুমি বলতে পারো চতুর্থ চতুর্ভাগে কিভাবে বুঝলেন? দেখো এই যে এখানে হচ্ছে প্লাস প্লাস, প্রথম চতুর্ভাগে দুইটা এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। এটা সবাই জানো। একটা বিন্দু দিয়ে তুমি উদাহরণ দিলে তো হচ্ছে, মনে করো এটা বিন্দু 2,3, এদিকে 2 এদিকে 3, তা 2,3 এখানে হবে, প্রথম চতুর্ভাগে হবে। যদি হয় -2,3, তাই যে -2 উপরে 3। যদি হয় -2 -3, তাহলে -2 -3 এখানে। আর যদি হয় 2, -3, যে 2, -3 এদিকে যাবো 2, নিচের দিকে 3, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এই যে দেখো 2, -3, এই যে পজিটিভ নেগেটিভ, এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে। একটা বিন্দু দেখে তো তুমি অবশ্যই বুঝতে পারবা বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। খুবই সহজ জিনিস, তাই না? এটা দেখে বুঝতে পারা উচিত। তোমাকে যদি বলি যে ধরো তোমাকে আমি বললাম -4, 3, বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? কমেন্টে বলো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। -4,3, -4,3 বিন্দুটি কোন চতুর্ভাগে আছে বলো তো? আর এই 3টা জিনিস কি ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। এই 3টা জিনিস কি বুঝছো কিনা তোমরা কমেন্টে এইটার অ্যান্সার দাও, এবং এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্টে বলো ক্লিয়ার। কমেন্টে বলো ক্লিয়ার। সেকেন্ড, রাইট, ভেরি গুড, সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড। এখন তোমাকে যদি এরকম একটা প্রশ্ন ক নাম্বারে দেয়া হয়, একটা সৃজনশীলের ক নাম্বারে দেয়া হয়, তুমি কি এখন একটা প্রশ্ন এরকম আসলে 2 এ 2 পাবা? এরকম একটা প্রশ্ন যদি আসে পরীক্ষায়, তুমি যদি এইভাবে সুন্দর করে 3টা স্টেপ না লিখো, তোমাকে কিন্তু 2 এ 2 দিবে না। অনেকে করবে কি, সামাজিক বিজ্ঞানের মতো এই প্রশ্ন বাংলায় লেখা শুরু করবে। এইসব করবে না। ম্যাথের অ্যান্সার হবে ম্যাথের মতো, ম্যাথের অ্যান্সার হবে টেকনিক্যাল, তোমার বুদ্ধি খাটাইয়ে, মানে কথা কম কাজ বেশি। এই 3টা স্টেপ যদি কোনো স্যার দেখে যে এই প্রশ্নে তুমি এই 3টা স্টেপ লিখছো, স্যার 2 এ 2 না, স্যার তোমাকে 2 এ 3 দিয়ে দিবে খুশি হয়ে, কারণ তোমার প্রেজেন্টেশন কত সুন্দর। আর যারা এই যে এমনি সামাজিক বিজ্ঞানের মতো লেখা শুরু করবে বাংলায়, ওদেরকে দেখবা 2 এ 1 দিয়ে দিছে সুন্দর করে মাথা খাটায়। ম্যাথের ভাষা হচ্ছে ছোট ভাষা। তুমি 3 পৃষ্ঠা লাগায় ম্যাথ করলা, তুমি যে নাম্বার বেশি পাবা এরকম না, কমও পাইতে পারো, 0ও পাইতে পারো। ম্যাথের ভাষা হচ্ছে সহজ ভাষা, কম কথায় বেশি ইফেক্টিভনেস। তুমি লিখবা কম, নাম্বার পাবা বেশি, এইরকম টেকনিকে লিখতে হবে। এই শুধু এত বড় করে লিখে লাভ নাই। এখন আরো সুন্দর একটা প্রশ্ন দিচ্ছি, আরো সুন্দর একটা প্রশ্ন। ছোট ছোট বিষয়গুলো আমরা ধীরে ধীরে শিখে আগাবো। ওকে, তো এখন আরেকটা প্রশ্ন লিখতেছি। এইটাও সবাই রেডি থাকবা। প্রশ্ন লিখার সাথে সাথে দেখবো আগে কে কমেন্ট করে। সবাই সাথে সাথে লেখা শুরু করবা, দেখবো আগে কে বলতে পারে। পি বিন্দুর ভুজ, দেখবো এটার অ্যান্সার কে আগে দিতে পারে। পি বিন্দুর ভুজ 4, মানে একটা বিন্দুর ভুজ দেয়া আছে 4, পি বিন্দুর ভুজ হচ্ছে 4। এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব
এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর ভুজ হচ্ছে 4, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ হলে কোটির মান কত? কোটির মান কত, বা কোটির মান কত, অথবা পি বিন্দুর স্থানাঙ্ক কত, অথবা পি বিন্দুর স্থানাঙ্ক, একই কথা, স্থানাঙ্ক কত নির্ণয় করো। করো করো করো, শুধু কোটির মান বললে হবে, স্থানাঙ্ক বললে হবে, কারণ ভুজের মান তুমি পেয়ে গেছো, ভুজের মান দেওয়া আছে 4, তুমি যদি ওয়াই এর মান মানে কোটির মান বের করে ফেলতে পারো, কোটির মান বের করে ফেলতে পারলেই তো পি এর স্থানাঙ্কও পেয়ে যাবা। দুইটা আলাদা প্রশ্ন না, একই প্রশ্ন। সবাই কোটির মানটা খালি কমেন্টে জানাও, কোটির মানটা খালি কমেন্টে জানাও, সবাই কোটির মানটা কমেন্টে জানাও। পি একটা বিন্দু যার ভুজ হচ্ছে 4, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ হলে, ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ হলে কোটির মান কত? এই বিন্দুটির কোটির মান কত? কমেন্ট চেক করি, কমেন্ট চেক করি, কমেন্ট চেক করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 4,2 না, হয় নাই, 4,2 হয় নাই, 4,2 হয় নাই। ইসরাত জাহান, তুমি যেটা বলছো একটা হয়েছে, একটা হয়েছে ইসরাত জাহান, তোমার একটা হয়েছে, আরেকটা হবে, একটু একটু ট্রাই করো, একটু চিন্তা করো, একটু মাত্রই না, এটা বুঝে আসলাম, এই টাইপটা তো মাত্রই বুঝে আসলাম। 4,8 যারা বলতেছো, এটার অ্যান্সার হবে 2টা, অ্যান্সার হবে 2টা, অ্যান্সার হবে 2টা, কোটির মান 2টা আসবে, শুধু 8 না, আরেকটা হবে, বলো তো কি? অ্যান্সার তো বলেই দিলাম প্রায়, কোটির মান আসবে 2টা, ওয়াই এর মান 2টা আসবে, 8 হবে অ্যান্সার, একটা হবে 8, আরেকটা কত হবে? আহা কেউ, হ্যাঁ +8 -8, এই যে গুড। জাহিদ ইকবাল, জাহিদ ইকবাল, সাদিয়া আমিন মিম, হ্যাঁ গুড, ঠিক আছে, আমি পেয়ে গেছি অ্যান্সার, তোমাদেরকে কংগ্রেচুলেশনস। অ্যান্সার হবে ওয়াই এর মান হবে +-8, অ্যান্সার হবে ওয়াই এর মান আসবে +-8, এবং পি বিন্দুর স্থানাঙ্ক হবে 4,+-8, অর্থাৎ 2টা বিন্দু, মানে একটা বিন্দু হবে 4,8 আর একটা বিন্দু হবে 4,-8, একবার +8 নিব, একবার -8। এখন তুমি বলতে পারো কেমনে হইলো ভাই, এটা তো বুঝলাম না, কেমনে হইলো বুঝলাম না। দেখো আমি প্রথমে ধরে নেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4, একটা বিন্দুর ভুজ দেওয়া আছে, কোটির মান দেওয়া নাই, আমরা ধরলাম কোটির মান কে, তুমি কে না ধরে আলফা বিটা গামা এ বি সি যা খুশি ধরো, কোনো সমস্যা নাই। এখন দেখো প্রশ্নে বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, বলো তো এক্স অক্ষ থেকে, এই যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ কে? দেখো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, মডুলাস অফ ওয়াই, মনে আছে? এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, মানে কোটির পরম মান, এখানে কোটি হচ্ছে কে। তো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে মডুলাস অফ 4, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স, মানে মডুলাস অফ 4, এই দূরত্বের দ্বিগুণ, এই দেখো এই দূরত্বের দ্বিগুণ, তার মানে মডুলাস অফ কে সমান, এটা তো মডুলাস দেওয়ার দরকার নাই, 4কে তো মডুলাস করলেও কি হবে? 4ই হবে, পজিটিভ সংখ্যাকে আবার মড তো নেওয়া লাগে না, 8। তাহলে এখান থেকে কে সমান হবে +-8, কে সমান হবে +-8, কারণ তুমি যখন এই যে এখানে একটা চলক বা কোনো একটা সংখ্যার উপরে মডুলাস বা ধ্রুবক এর উপরে মডুলাস তুলে দিবা, তখন ডান পাশে কিন্তু +- দিতে হয়। এই যে এখান থেকে তুমি যখন কে এর মানটা বের করবা, সেটা +8ও হইতে পারে, -8ও হইতে পারে। কারণ কি? কারণ এই মডুলাসের ভিতরে যদি +8 থাকে তাও এটা 8ই হবে, যদি -8 থাকে তাও এটার মান 8ই হবে। তো প্লাসও হইতে পারে, মাইনাস হইতে পারে, দূরত্ব নেগেটিভ হইতে পারে না, কিন্তু স্থানাঙ্কের মান কিন্তু পজিটিভও হইতে পারবে, নেগেটিভও হইতে পারবে, কোনো সমস্যা নাই। বলো জিনিসটা বুঝতেছো কিনা? আমাদের একটা পার্ট শেষ হইলো, একটা পার্ট শেষ হইলো। হ্যাঁ, এখন অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, এখন অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, রাইট, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তো আমাদের ছোট্ট একটা টাইপ শেষ হইলো, আজকে ক্লাসে আমরা আরও অনেকগুলা টাইপ পড়বো, আরও অনেক টাইপ পড়বো, ছোট্ট একটা টাইপ শেষ হইলো, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা শেষ হইলো। এখন থেকে
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কোনো ম্যাথ আসলে আশা করি পারবা, এর বাইরে কিছু আসবে না। তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে এই টাইপের ম্যাথ করতে দিতে পারে এমসিকিউতে, এগুলো রিটার্নে বেশি একটা আসে না। মানে সরল রেখা চ্যাপ্টারটা তো অনেক বড়, দেখবা 3.1 থেকে শুরু করে 3.7 পর্যন্ত আছে, এবং আজকে আমরা শুধু 3.1 পড়তেছি। তো এখান থেকে রিটার্নে আসার সম্ভাবনা খুবই কম। এই সবগুলা প্রশ্নই এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা শিখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমাদের তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা শিখে ফেললাম, এখন আমরা শিখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখো পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি জিনিস। ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর সাপেক্ষে আমরা একটু রিভিউ করে নেই। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু কেমনে বের করতাম। ধরো এখানে একটা বিন্দু আছে পি, এখানে একটা বিন্দু আছে পি, এক্স কমা ওয়াই। এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কেমনে বের করতাম। বা ধরো তুমি এই যে মূল বিন্দুতে দাঁড়ায় আছো, তুমি একজন মানুষ মূল বিন্দুতে দাঁড়ায় আছো, ও এটা হচ্ছে ও মূল বিন্দু। মূল বিন্দু থেকে তুমি পি বিন্দুতে যাবা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি কিভাবে যাইতা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি এইভাবে যাইতা, এই যে এখানে আগে একটা রেখা আঁকাইবা, তারপর আমরা বলতাম যে এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমাকে বলতেছে যে তুমি যদি ও বিন্দু থেকে পি বিন্দুতে যাইতে চাও, তাহলে আগে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাও, ধরো এটার নাম দিলাম এন। এক্স অক্ষের দিকে ও বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত যাও, কত পরিমাণ, এক্স পরিমাণ। তারপর সেখান থেকে ওয়াই অক্ষের দিকে কতটুকু যাও, ওয়াই পরিমাণ। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বাট কিছু মানুষ আছে না, মানে খালি বুদ্ধি করে চলে, 2 নম্বরে বুদ্ধি। ধরো তুমি ও বিন্দুতে আসো, তোমার যাইতে হবে পি বিন্দুতে। তো কিছু মানুষ চিন্তা করবে আমি আগে এই বরাবর যাব এক্স পরিমাণ, এই বরাবর যাব ওয়াই পরিমাণ, আমার তো বেশি ঘোরা লাগতেছে, আমার হাঁটা লাগতেছে বেশি, এত কষ্ট করতে পারবো না, আমি কি করব, আমি সোজাসুজি চলে যাব। হ্যাঁ, হইতে হতে পারে। তুমি ও বিন্দু থেকে পি বিন্দুতে যাবা, তোমার কি এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ যাইতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি কথা আছে? তোমার ইচ্ছে হলে তুমি সোজা ও বিন্দু থেকে পি বিন্দুতে যাবা, কোনো সমস্যা নাই। তো তো এটাকে ধরলাম আর, ধরো ও থেকে পি বিন্দুর দূরত্বকে ধরলাম আর, ও থেকে পি বিন্দুর ডিরেক্ট দূরত্ব, ডিরেক্ট ডিস্টেন্স, একদম স্ট্রেট লাইন ডিস্টেন্স ধরলাম আর পরিমাণ। তো এখন কথা হচ্ছে তোমার ইচ্ছা হলো তুমি ও থেকে ডিরেক্ট পি বিন্দুতে সোজাসুজি আর পরিমাণ চলে যাবা, তাইলেই তো তুমি পি বিন্দুতে চলে যাচ্ছ, তোমার হাঁটা লাগতেছে কম। অবশ্যই এই দুইটা ডিস্টেন্স যতটুক, এর চাইতে মানে এক্স প্লাস ওয়াই, এই দুটোর চাইতে আর এর মান অবশ্যই কম হবে, তুমি কম পরিমাণ হেঁটেই চলে যেতে পারবা। এখন এইখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কি, তুমি যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করতা, তুমি এক্স অক্ষের দিকে যেতে এক্স পরিমাণ, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ, তোমার একটা ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশন কি, তুমি এক্স অক্ষের দিকে যাবা, তারপর ওয়াই অক্ষের দিকে। এখন যে তুমি ও থেকে পি এর দিকে যাবা, এখানে তো কোনো ডিরেকশন নাই। ডিরেকশন নাই মানে তুমি ভাবতে পারো এটা হচ্ছে, মানে এটা কোনো রাস্তা নাই, এটা একদম ক্ষেতের মধ্য দিয়া, বা এটা মনে করো যে সাগরের মধ্যে। ধরো তুমি সাগরের মধ্য দিয়ে হাইটা যাইতেছো, তুমি একটা বিন্দু থেকে একটা বিন্দু যাবা, ওখানে তো কোনো রাস্তা কিছু নাই, তুমি কেমনে যাবা। ধরো এখানে তো আসলে ও থেকে পি দেখা যাচ্ছে, তোমার মনে হইতে পারে হ্যাঁ ভাই আমি ও থেকে পি এর দিকে সোজা হাঁটা দিব। বাট এরকম যদি হয়, পি বিন্দুটা অনেক দূরে, ধরো এটা 10 কিলোমিটার দূরে, তা তুমি ও থেকে কি পি 10 কিলোমিটার দূরে ডিরেক্ট তুমি দেখতে পারবা যে পি বিন্দুটা কোন দিকে আছে, আমি কোন দিকে হাঁটবো? দেখতে পারবা না। তো তোমার অবশ্যই একটা ডিরেকশন জানা লাগবে, যে আমি কোন দিকে গেলে সোজাসুজি পিতে পৌঁছাইতে পারবো। এই ডিরেকশনটা জানার জন্য আমার একটা অ্যাঙ্গেল জানতে হবে। অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল, এক্স অক্ষের ধনাত্মক, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তো আমরা এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে হবে, এইটা যদি আমি তোমাকে বলে দেই, তাহলে কিন্তু তুমি ইচ্ছে মতো যাইতে পারবে, কোনো সমস্যা নাই। আমি যদি তোমাকে বলি যে ও বিন্দু থেকে 5 কিলোমিটার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণে গেলেই তুমি পি বিন্দু পাবা, তুমি যাইতে পারবা। তুমি ধরো ও বিন্দু থেকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর না গিয়ে সোজাসুজি রওনা দিলা, একটা কম্পাস হাতে নিয়ে নিলা, সব সময় যেন 45 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি কোণে যাইতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কি এই কম্পাস নিয়ে হাঁটাহাঁটি করবো? না, আমি তো তোমাকে বলতেছি না যে তুমি এইভাবে যাও। এগুলো কোথায় ইউজ করা হয়, ধরো সমুদ্রে যে জাহাজগুলো চলে, ওই জাহাজের যে নাবিক আছে, তো জাহাজের নাবিকরা তো সোজাই চালাবে, তাই না? যে বিন্দু যাবে সোজা গেলে ডিস্টেন্স কম হবে। তো তারা কিভাবে চালায়, তাদের ওখানে একটা অটোমেটিক কম্পাস থাকে।
প্রত্যেকটা জাহাজে একটা অটোমেটিক কম্পাস থাকে, তারা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে সেট করে রাখতে পারে সেই কম্পাসের সাথে ওই যে এটা থাকে, মানে কি বলে ওটাকে নাম ভুলে গেছি, কম্পাসটা অটোমেটিক সেট করে রাখে যে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো ওই কম্পাসটা সেট করা থাকলে সবসময় ওইটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাবে। তো ওই নাবিক যদি জানে যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমার যাইতে হবে এত কিলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সে কম্পাসটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই যদি ঘুমও দিয়ে দেয়, 3 ঘন্টা সেট করে ঘুম দিয়ে দেয় না, আমি 3 ঘন্টা পরে উঠে দেখবো যে আমি কত আসছি, তাও তো সমস্যা নাই। কত সুন্দর একটা ব্যবস্থা। এই যে তুমি ও বিন্দু থেকে পি বিন্দুতে যাবা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর তুমি যাবা না, তুমি যাবা সোজাসুজি আর পরিমাণ এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা পরিমাণ কোণ তৈরি করে। এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটাকে প্রকাশ করা এইভাবে আর কমা থিটা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে প্রকাশ করা হয় এক্স কমা ওয়াই দিয়ে, যেখানে এক্স হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব আর ওয়াই হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব, মনে আছে? আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে আর কমা থিটা, যেখানে আর হচ্ছে ডিরেক্ট সোজাসুজি ডিস্টেন্স এবং থিটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণে যাইতে হবে সেই অ্যাঙ্গেলটা। বুঝতে পারছো কত সুন্দর একটা জিনিস? তার মানে আমরা যখন দেখব একটা বিন্দুর স্থানাঙ্কে কোনো একটা অ্যাঙ্গেল আছে বা কোণের মান আছে, তুমি যদি একটা স্থানাঙ্কের ব্যবস্থায় কোণ দেখো, অ্যাঙ্গেল দেখো, তখনই বুঝে যাবে এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর যেটাতে কোনো কোণ থাকবে না, শুধু ভ্যালু থাকবে, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। জিনিসটা সুন্দর না? সুন্দর না জিনিসটা? হ্যাঁ, স্টিয়ারিং, জাহাজের ওই স্টিয়ারিং, হ্যাঁ স্টিয়ারিং বলে, রাইট, এটাকে স্টিয়ারিং বলে। ওই যে এটা যেটা দিয়া ওই ইয়াটা কি বলে নাড়াচাড়া করে, নৌকাতে তো বৈঠা বলে, নৌকাতে তো ওইটাকে বৈঠা বলে, আর জাহাজে মেবি হ্যাঁ স্টিয়ারিং বা এরকম কিছু বলে। ভাইয়া পি মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকলে থিটা কেমন হতো? ভাইয়া সবই পড়াবো, একটু ওয়েট করো, দৌড়াদৌড়ি কিছু নাই। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের বেলায়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে কি হবে আমরা সব কিছুই শিখবো। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা কার্তেশীয় এবং পোলারের সম্পর্ক শিখব। আমরা যে মাত্র পড়লাম, দেখো এটা ছিল 0,0 বা মূল বিন্দু। আমরা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা শিখলাম, একটা কার্তেশীয় একটা পোলার। তো এইখানে যে আমরা পি বিন্দুটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়ও প্রকাশ করছি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করছি। এখন দুইটা ভিন্ন ভিন্ন ব্যবস্থায় প্রকাশ করছি বলেই যে বিন্দুটা ভিন্ন হয়ে গেছে সেটা কিন্তু না, বিন্দুটা তো সেম। যেমন আমার নাম অভি, আমার নাম তুষার, কেউ আমাকে অভি বলে ডাকে, কেউ আমাকে তুষার বলে ডাকে, তাই না? বাট মানুষটা তো আমি সেম, তো বিন্দুটাও কিন্তু একই। তুমি স্থানাঙ্ক ব্যবস্থার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা নামে তাকে ডাকতে পারো। এখন আমরা শিখবো কি কার্তেশীয়ের সাথে পোলারের সম্পর্ক, পোলারের সাথে কার্তেশীয় সম্পর্ক, মানে দুইটা ইন্টারচেঞ্জ, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক। সম্পর্কটা কি? ধরো তোমাকে একটা বিন্দু দেয়া আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, ধরো একটা বিন্দু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া আছে, তোমাকে বললো ওটাকে কার্তেশীয়তে নেও, অথবা তোমাকে কার্তেশীয়তে দেওয়া আছে, বললো পোলারে কনভার্ট করো, হইতেই পারে। তো এখন দেখো আমরা শিখি এখান থেকে। ধরো তোমাকে প্রথমে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, আচ্ছা আমরা প্রথমে শিখি পোলার থেকে কার্তেশীয়। পোলার থেকে কার্তেশীয়, আমরা যখন পোলার থেকে কার্তেশীয় শিখব, মানে আমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। তো পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তো আমার কি দেওয়া থাকবে? আর এবং থিটা দেওয়া থাকবে। তোমাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকবে, কার্তেশীয়টা বের করতে হবে। এক্স কমা ওয়াই, দেখো তোমাকে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক আর কমা থিটা দেওয়া আছে, তোমাকে বলবে তার কার্তেশীয় স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই বের করো, মানে আর এবং থিটা থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। কিভাবে বের করব? বের করার বুদ্ধি হচ্ছে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ OPN, দেখো এই যে OPN সমকোণী ত্রিভুজে, OPN সমকোণী ত্রিভুজে
আমরা কি লিখতে পারি? সাইন থিটা। সাইন থিটা সমান কি লিখতে পারি? আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই। এইগুলা কিন্তু সবার জানা থাকা উচিত, আবার কেউ এইগুলা জিজ্ঞেস করো না, লজ্জাজনক। সাইন থিটা ইকুয়ালস টু লবণ অতিভুজ, মানে লবণ অনেক, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে ওয়াই সমান কি হবে? ওয়াই সমান হবে আর সাইন থিটা। আবার এই সমকোণী ত্রিভুজে কস থিটা সমান কি লেখা যায়? কস থিটা, কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, ভূমি হচ্ছে এক্স, আছে মানে অতিভুজ আর, আছে মানে অতিভুজ আর। তাহলে এখান থেকে এক্স সমান কি আসবে? এক্স সমান আসবে আর কস থিটা। এই যে দেখো আমরা কত সুন্দর সূত্র শিখে ফেললাম। তার মানে পোলার থেকে তুমি যখন কার্তেশীয়তে নিবা, পোলার থেকে তুমি যখন কার্তেশীয়তে নিবা, সূত্র হবে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তুমি এখানে আর এবং থিটা যেগুলো ভ্যালু তোমাকে প্রশ্নে দিয়েই দিবে, কারণ এই যে পোলার স্থানাঙ্কটা তো দেওয়া থাকবে, আর এর মান এবং থিটার মান দেওয়া থাকবে। তুমি খালি বসাই দিয়ে ভ্যালুটা বের করবা, খালি বসাই দিয়েই তুমি ভ্যালু বের করে ফেলতে পারবা। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, তাই না? এখন দেখো, তোমাকে যদি বলে একটা উদাহরণ দিব নাকি? উদাহরণ দেওয়ার কি দরকার আছে? আচ্ছা উদাহরণ দেই। দেখো, তোমাকে যদি বলে একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো 2,30 ডিগ্রি, একটা বিন্দুর স্থানাঙ্ক পি 2,30 ডিগ্রি, তাহলে অবশ্যই এই বিন্দুটা কোন স্থানাঙ্ক ব্যবস্থায় আছে? পোলার, কারণ অ্যাঙ্গেল আছে। দেখো এটাকে এইভাবে দিতে পারে 2,30 ডিগ্রি অথবা 2,π/6। দেখো 30 ডিগ্রি মানে কিন্তু রেডিয়ানে π/6, জানো? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সবার জানা উচিত। পাই মানে 180 ডিগ্রি, রাইট? তো 180কে 6 দ্বারা ভাগ করলে তো 30 হয়। পরীক্ষার প্রশ্ন ডিগ্রিতেও থাকতে পারে, রেডিয়ানেও থাকতে পারে, দুইটাই কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, দুইটাই কিন্তু পোলার। এই যে 30 ডিগ্রিও একটা অ্যাঙ্গেল, π/6ও একটা অ্যাঙ্গেল। প্রশ্নে যেভাবেই থাকুক আমার কোনো সমস্যা নাই। আমাকে যদি এখন বলে যে এই পোলার থেকে কার্তেশীয় বানাও, এই যে একটা বিন্দু দেওয়া আছে পোলার, ধরো আমি এইটা থেকে বানাইলাম, পোলার বানাইতে হবে কার্তেশীয়, কি করব? এক্স ইকুয়ালস লিখবো আর কস থিটা, আর এর মান হচ্ছে 2, কস থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, অথবা তুমি এখানে কস π/6 লিখতে পারো, মান তো একই আসবে। ওয়াই এর মান আসবে আর সাইন থিটা, আর এর মান হচ্ছে 2 সাইন 30, শেষ। এটা কত আসবে? কত আসবে? আর কস 30, আর কস 30, আর কস 30 এর মান আসবে কত? আসবে √3। এইটার মান কত? √3/2, টু কাটা গেলে √3, হ্যাঁ √3। আর এইটার মান আসবে হাফ, হাফ কাটার 1, রাইট? এই যে √3,1। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটার স্থানাঙ্ক হবে √3,1। দেখো √3,1, খুব সুন্দর না? খুব সুন্দর এবং সহজ। তো আমরা এটা কি শিখলাম? আমরা এইটা শিখলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলারে কনভার্ট। না না সরি, উল্টাটা শিখছি আমরা। এখানে শিখছি পোলার থেকে কার্তেশীয়, এটা খুবই সোজা। কি যারা পারি না তারা না হয় একটু নিজে কন্ট্রোল করি, আমরা যারা নতুন তাদের জন্য একেবারে গিল্টি ফিল না হয়। হ্যাঁ ভাই, আমি তো একদম জিরো থেকে বোঝাচ্ছি। এটা তো সাইন কস, এটা তো জানো মেবি, সাইন কস এটা জানা উচিত, মানে এই জন্য বললাম। গিল্টি ফিল করার কিছু নাই, গিল্টি ফিল করার কিছু নাই, গিল্টি ফিল করার কিছু নাই। তুমি যা প্রশ্ন থাকে করতে পারো। √3,1 হবে এই বিন্দুটা। বাট নর্মালি 9, 10 এগুলো পড়ে আসছো, এই জন্য আমি জাস্ট বলতেছি আর কি, যে এগুলো জানা থাকা উচিত, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করলাম? পোলার থেকে কার্তেশীয় নিলাম। আমরা এটা কি করছি? পোলার থেকে কার্তেশীয়। এখন আমরা শিখব উল্টাটা। উল্টাটা একটু ডিফিকাল্ট ভাই, গিল্টি ফিল হওয়ার কিছু নাই। যারা একদম বিগিনার তাদের জন্যই তো এই কোর্স। তুমি এখানে যা খুশি কমেন্ট করবা, না বুঝলে বলবা, বুঝাই দেন, অসুবিধা নাই। বাট নর্মালি কিছু জিনিস তো 9, 10 থেকে পড়ে আসার কথা, ওগুলো আমি তো বলবো যে এগুলো হয়তো 9, 10 পড়ে আসছো, কারণ 9, 10 পড়া তো আবার এখানে নতুন করে ব্যাখ্যা করার সুযোগ পাওয়া যাবে না হয়তো। তো আমরা মাত্র শিখলাম পোলার থেকে কার্তেশীয়, এখন শিখবো কার্তেশীয় থেকে পোলার। কার্তেশীয় থেকে
পোলারে কিভাবে কনভার্ট করতে হয়। এই অনেকে কমেন্টে অলরেডি পোলারের ওইগুলা কমেন্ট করতেছো, একটু আস্তে ধীরে, এখনই দৌড়াইতেছো কেন, আস্তে ধীরে যাও। তোমাকে ধরো একটা বিন্দু কার্তেশীয়তে দেওয়া আছে, তোমাকে বললো পোলারে নিয়ে যাও, তো কার্তেশীয়তে দেওয়া থাকবে কি কি, এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই এর মান দেয়া থাকবে, আর কমা থিটার মান তোমাকে বের করতে বলবে, আর কমা থিটার মান তোমাকে বের করতে বলবে। তাহলে এখানে যদি এক্স ওয়াই দেওয়া থাকে এবং আমাকে আর এর মান বের করতে বলে, তাহলে এখানে দেখো আর এর মান বের করার সবচেয়ে সহজ বুদ্ধি কি, এই যে ওপিএন সমকোণী ত্রিভুজে, ওপিএন সমকোণী ত্রিভুজে আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আর, আর স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই। তাহলে আমরা এই ত্রিভুজে লিখতে পারি আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে আর সমান কি পাই, আর সমান পাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই দেখো আর এর মান পেয়ে গেছি। এই যে আমাদেরকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এর মান দেওয়া থাকবে, পোলারে আর এবং থিটার মান বের করতে হবে। তো আমরা এই যে দেখো এক্স ওয়াই ইউজ করে আর এর মান বের করে ফেলছি, রাইট, আর এর মান ডিরেক্ট ডিসটেন্স আমরা বের করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে, এখন যদি তোমাকে বলে এই যে থিটা, থিটা বের করতে হবে, মানে এই ত্রিভুজে দেখো যে এই একই সমকোণী ত্রিভুজে, এই ত্রিভুজেই বলো তো আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি, টেরা লম্বা ভূত, মনে আছে টেরা লম্বা ভূত, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। সবাই এই জিনিসটা জানো, না জানলে শুনে রাখো, তুমি যেই অ্যাঙ্গেলটার রেসপেক্টে চিন্তা করতেছো সেই অ্যাঙ্গেলের সাথে যেই বাহুটা থাকবে সেটা হবে ভূমি, অ্যাঙ্গেলের সাথে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, এবং অ্যাঙ্গেলের অপোজিট পার্শ্বে মানে বিপরীত পার্শ্বে যে বাহুটা থাকবে সেটাকে বলা হয় লম্ব, রাইট। তুমি যদি এইখানে একটা অ্যাঙ্গেল চিন্তা করো তখন কিন্তু এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে লম্ব, কারণ তখন যদি তুমি এইখানে একটা অ্যাঙ্গেল নাও, ধরো এইখানে একটা অ্যাঙ্গেল নাও আলফা, তো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু এইটা হয়ে যাবে ভূমি আর এইটা হয়ে যাবে লম্ব, রাইট। কাজে মনে রাখবা তুমি যেই অ্যাঙ্গেলের সাপেক্ষে চিন্তা করতেছো অ্যাঙ্গেলের সাথের বাহুটা ভূমি আর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আর অতিভুজ তো দেখেই চিনা যায়, অতিভুজ তো সবচেয়ে লম্বা বাহু, যেটা সবচেয়ে লম্বা বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে থিটা কি পাই, এখান থেকে থিটা পাবো টেন ইনভার্স, এই টেনটা ডান পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে, টেনটা ডান পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে, রাইট। ক্যালকুলেটার কিন্তু ক্যালকুলেটারে ডিরেক্ট টেন ইনভার্স বসানো যায়, তোমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ক্যালকুলেটারে তোমরা ডিরেক্ট টেন ইনভার্স বসাইতে পারবা। ক্যালকুলেটারটা যারা কিনছো ক্যালকুলেটার দেখবা সুন্দর করে শিফটে ক্লিক করে টেন, শিফটে ক্লিক করে টেনে ক্লিক করলে টেন ইনভার্স চলে আসবে। এইটা হচ্ছে আমাদের থিটার সূত্র। এখন এইখানে একটু কনফিউশন আছে এবং এই সূত্রটা ভালো করে জানতে হবে, সূত্রটা সম্পর্কে কোনো কনফিউশন রাখা যাবে না। এই সূত্রটাতে অনেকেরই কনফিউশন থাকে, একটু ঝামেলা থাকে। এখন ঝামেলায় যাওয়ার আগে আরও একটা জিনিস বলি, দেখো এখানে এক্স ওয়াই তো হচ্ছে স্থানাঙ্ক, দেখো এক্স ওয়াই কি, এক্স ওয়াই হচ্ছে স্থানাঙ্ক, বাট আমি যখন এই ত্রিভুজে নিচ্ছি, এই যে এখানে যে আমি এক্স ওয়াই বসাইছি, দেখো এই যে এখানে যে আমি এক্স ওয়াই বসাইছি, এখানে এক্স হচ্ছে এই ত্রিভুজের ভূমি, ওয়াই হচ্ছে এই ত্রিভুজের লম্ব, রাইট। তো ভূমি আর লম্ব তো বাহু, এক্স ওয়াই হচ্ছে স্থানাঙ্ক, বাট এখানে লম্ব এবং ভূমি এরা তো বাহুর দৈর্ঘ্য, রাইট। তো বাহুর দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হইতে পারে না, বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না। এই জন্য তুমি এখানে একটা মডুলাস ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? মডুলাস। এটা মডুলাস ইউজ করলেও হবে, না করলেও হবে। ইউজ করলে অ্যান্সার যা আসবে, না করলেও অ্যান্সার তাই আসে, লাস্টে গিয়ে হুবহু সেম মিল। বাট তোমার জানা উচিত, এই জিনিসটা অনেকে বুঝে না। আমি কেন এখানে মডুলাস দিচ্ছি, কারণ এখানে আমি যে এক্স ওয়াই বসাইতেছি এই এক্স ওয়াই কিন্তু স্থানাঙ্ক রিপ্রেজেন্ট করতেছে না, এই এক্স ওয়াই রিপ্রেজেন্ট করতেছে এই ত্রিভুজের ভূমি এবং লম্বের দৈর্ঘ্য মানে লেন্থ। তো লেন্থ বা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য এখানে একটা মডুলাস দিতে হবে, এখানে একটা মডুলাস দিতে হবে। না দিলেও চলবে, বইয়ের মধ্যে দেখবা কোনো কোনো বইয়ে দিছে, কোনো কোনো বইয়ে মডুলাস দেয় নাই। বাট তুমি যে জিনিসটা জানো এই জিনিসটা বোঝানোর জন্য তো তোমার এই রুট ওভারটা মডুলাসটা দেওয়া উচিত, তাহলে স্যার বুঝতে পারবে যে না এই স্টুডেন্ট এই বিষয়টা জানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই সূত্রটা
শুধুমাত্র প্রথম চতুর্ভাগে অ্যাপ্লাই করা যাবে। ধরো আমরা যে কার্তেশীয় থেকে পোলারে নিচ্ছি, তোমাকে এক্স ওয়াই দেওয়া আছে, তোমার বের করতে হবে আর এবং থিটা। এই যে আর এর সূত্র, এই আর এর সূত্র সবসময় সেম, এইটাই থাকবে। আর এর সূত্র সবসময় যেটা তুমি বের করবা। আর এই যে থিটা, এই থিটার সূত্র এক এক চতুর্ভাগে এক এক রকম হবে। আসলে জিনিসটা কঠিন না, আগে একটু জিনিসটা বোঝো, জিনিসটা আগে একটু বোঝো, তারপরে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এই প্রথম চতুর্ভাগে, এখানে তো আমরা প্রথম চতুর্ভাগের উদাহরণ দিলাম, প্রথম চতুর্ভাগের উদাহরণ দেখে তো কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? এখন দেখো আমি আরেকটা এইখান থেকে তোমাকে আগে একটু ব্যাখ্যাটা দিয়ে নিই। ধরো একটু আগে আমরা শিখছিলাম না, মানে এই উদাহরণটা আগে একটা দিয়ে নিই। প্রথম চতুর্ভাগের একটা বিন্দুর আগে তোমাকে উদাহরণ দিয়ে নেই, তারপরে আমি বিষয়টা আরো ক্লিয়ার করতেছি। আমাদের সূত্রগুলা কি ছিল এখানে একটু মুছে নেই, দাঁড়াও। আমরা যে দুইটা সূত্র পাইলাম, একটা ছিল আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই দুইটা সূত্র হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলারে কনভার্ট করার সূত্র, রাইট? কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করার সূত্র। আচ্ছা, এখন এখান থেকে দেখো একটা উদাহরণ, একটু আগে যেটা দেখে আসলাম, মানে একটু আগে আমরা যে উদাহরণটা শিখছি সেটার উল্টা উদাহরণটা এখন দেখবো। ধরো এখন তোমার একটা বিন্দু দেওয়া আছে রুট ওভার অফ 3,1, মাত্র কিন্তু এর উল্টা উদাহরণটা শিখে আসলাম, পোলার থেকে কার্তেশীয় শিখে আসলাম। এখন ধরো এটা কার্তেশীয় দেওয়া আছে, তোমাকে বলছে পোলার স্থানাঙ্কে কনভার্ট করো। তাই এই যে দেখো, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো এটা যে কার্তেশীয়তে আছে আমরা কিভাবে দেখে বুঝবো? এখানে তো কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল থাকলে পোলার, অ্যাঙ্গেল না থাকলে কার্তেশীয়। তো আমার নিতে হবে পোলারে, নিতে হবে পোলারে। তো আমরা প্রথমে আর এর সূত্র বসাই দিব, আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার, এক্স মানে √3, √3 কে স্কোয়ার করলে হবে শুধু 3, ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, রুট ওভার অফ 4 মানে 2। আর থিটা, থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াই এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান 3, tan ইনভার্স 1/3। আমরা জানি tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/3, তাহলে এখানে tan ইনভার্স 1/3 মানে হবে 30 ডিগ্রি। তুমি ক্যালকুলেটরে চাপবা, অ্যান্সার হবে 30 ডিগ্রি অথবা π/6। তুমি যদি ডিগ্রিতে নাও, ডিগ্রিতে হবে 30 ডিগ্রি, রেডিয়ানে হবে π/6। তার মানে বিন্দুটা স্থানাঙ্ক হবে 2,30 ডিগ্রি অথবা 2,π/6। দেখো আমরা কিন্তু একটু আগে এর উল্টা উদাহরণটাও শিখে আসছি, রাইট? বাট এখন আমরা দেখলাম কার্তেশীয় থেকে কিভাবে পোলারে নেওয়া যায়। তো এইখানে এই যে আর এর যে সূত্রটা, আর এর যে সূত্রটা, এই সূত্রটা সবসময় ফিক্সড। আর এর সূত্র নিয়ে আমার কোনো ঝামেলা নাই। একটা বিন্দু প্রথম চতুর্ভাগে থাকুক, দ্বিতীয় চতুর্ভাগে থাকুক, তৃতীয় চতুর্থ যেখানেই থাকুক না কেন, আর বের করা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই যে থিটা, এই থিটা বের করা নিয়ে একটু ঝামেলা আছে, এই থিটা বের করা নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা এখন আমরা ক্লিয়ার করব। এখন যে আমি 5 মিনিট লেকচার দিব, এই 5 মিনিট লেকচারের পর আশা করি এই ধরনের কোনো বিষয় নিয়ে আর কারো কখনো সমস্যা থাকবে না। এই বিষয়গুলো নিয়ে সবার সকল কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, এই বিন্দুটা ছিল এক্স কমা ওয়াই, পরে আমরা আর কমা থিটা বের করতেছিলাম। এখন একটা বিন্দু এই যে পি এক্স কমা ওয়াই বিন্দুটা যখন প্রথম চতুর্ভাগে থাকবে, এই যে এখানে প্রথম চতুর্ভাগে আছে, তখন এই ত্রিভুজটা প্রথম চতুর্ভাগেই হবে। তখন তুমি এই যে থিটাটা বের করবা, এবং এই থিটা এখানে অ্যান্সারে যে থিটাটা বের হবে, সেই থিটাটা এক্স অক্ষের, এই যে এখানে যে এক্স অক্ষ ছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই হবে। মনে আছে? এই যে দেখো, প্রথম চতুর্ভাগে থাকলে থিটা যেটা বের হবে, যে এখান থেকে থিটা যেটা বের হবে, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই থাকবে। আমার সংজ্ঞাও সেটাই ছিল, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সংজ্ঞাও এটাই ছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা, এর সাথে উৎপন্ন কোণ। তো আমার কোনো সমস্যা নাই, এখানে এটাই অ্যান্সার চলে আসবে। বাট সমস্যাটা কখন হবে? দেখো এই যে থিটার সমস্যাটা কোথায় হবে, যখন থিটাটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে বিন্দুটা। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা বিন্দু আছে এইখানে। ধরো এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই না, এখানে তো হবে মাইনাস এক্স কমা ওয়াই, কারণ দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ,
দ্বিতীয় চতুর্ভাগে, এটা সবাই জানো, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এবার নেগেটিভ, যেমন -2,3, -5,6, এরকম যত বিন্দু আছে তুমি যদি প্লট করো বসাও দেখবা সেটা দ্বিতীয় চতুর্ভাগে আসতেছে। এই যে এক্স অক্ষের নেগেটিভ দিকে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এক্স অক্ষের নেগেটিভ দিকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এখন এইখানে তুমি যদি ত্রিভুজটা আঁকাও, এইটা হবে এক্স, এতটুকু হবে ওয়াই। দেখো এখানে তুমি যদি দ্বিতীয় চতুর্ভাগে ত্রিভুজটা আঁকাও, এই যে দেখো এখানে ত্রিভুজটা হবে এইটা, এইটা হবে এতটুকু হবে আর। যদি এখানে আমার আর নিয়ে কোনো টেনশন নাই, আর এর সূত্র সেম। ঝামেলাটা হচ্ছে এই আবার কেউ এখানে -x বসায়ও না, এখানে -x আছে বললে এখানে -x বসায়ও না, কারণ এটা হচ্ছে দূরত্ব, এতটুকু হচ্ছে দূরত্ব, দূরত্ব কোনো নেগেটিভ হয় না। এখন এখান থেকে তুমি যে থিটাটা বের করবা, থিটা হবে এইটা। দেখো এই ত্রিভুজ থেকে তুমি যে থিটা বের করবা, এই সূত্র দিয়ে, দেখো সেম সূত্র, সেম সূত্র, tan থিটা সমান, এই যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে এই সূত্র থেকে তুমি যে থিটাটা বের করবা সেই থিটা হবে এই অ্যাঙ্গেলটা। বাট এইটা কি অ্যান্সার দেওয়া যাবে? এটা অ্যান্সার দিয়ে যাবে না, কারণ এটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আছে। আমার এখানে যে অ্যান্সারটা নিতে হবে সেই অ্যান্সারটা হইতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো এইখানে আসলে আমার অ্যাঙ্গেলটা হইতে হবে যে এতটুকু, এই যে এইটা এক্স অক্ষের ধনাত্মক, এই যে এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আমার অ্যাঙ্গেল নিতে হবে এতটুকু, এই যে দেখো এই যে এতটুকু, মানে এই বাম পাশে অ্যাঙ্গেল নেওয়া যাবে না। জিনিসটা বুঝতেছে কিনা দেখো, আমার এই যে আমার মূল বিন্দু ছিল এটা, এটা ছিল 0,0 মূল বিন্দু। আমি যে মূল বিন্দু থেকে পি বিন্দুতে ডিরেক্ট যাব, এই যে মূল বিন্দু থেকে ডিরেক্ট পি বিন্দুতে যাব, আমার অ্যাঙ্গেল এইটা নিলে হবে না, আমার বিবেচনা রাখতে হবে অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত। তা এইটা যদি থিটা হয়, এইটা কতটুকু হবে? 180 মাইনাস থিটা। কেন? পুরাটা পুরাটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। এইটা যদি থিটা হয় এতটুকু হবে 180 মাইনাস থিটা। এটাকে এইভাবে লেখা হয় না, এটাকে 180 মাইনাস থিটা লেখা হয় না, এটাকে লেখা হয় পাই মাইনাস থিটা। পাই, পাই মানে কিন্তু 180 ডিগ্রি। এখানে ডিগ্রি ইউজ করে না বেশি একটা, সবসময় পাই ইউজ করে, দেখো সবসময় রেডিয়ান ইউজ করে, এই জন্য তুমি পাই লিখবা। বলো দ্বিতীয় চতুর্ভাগের জিনিসটা বুঝছো কিনা? তো অ্যাঙ্গেল তুমি আগে থিটা বের করবা। বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তখন থিটার সূত্র হবে, থিটা ইকুয়ালস টু হবে পাই মাইনাস, এই যে এইটা পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। মানে নর্মালি যেটা বের হয় সেটাকে পাই থেকে মাইনাস করতে হবে। বলো জিনিসটা বুঝছো কিনা? দ্বিতীয় চতুর্ভাগেরটা বুঝছো কিনা? আমরা পরে তৃতীয় চতুর্ভাগও শিখবো, চতুর্থ চতুর্ভাগও শিখবো। এই যে এই ত্রিভুজ থেকে থিটা বের হবে এইটা, বাট এইটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আছে, আমরা ঋণাত্মক দিকের সাথে নিব না, আমরা নিব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এতটুকু যদি হয় 30 ডিগ্রি, এটা যদি হয় 30 ডিগ্রি, এটা হবে 150, কারণ দুইটা মিলে 180। এটা যদি হয় 60, এটা হবে 120। এটা যদি হয় 50, এটা হবে 130। তা দ্বিতীয় চতুর্ভাগে থিটার সূত্র এই যে লিখে রাখো, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে এই যে এই সূত্রটা ছিল প্রথম চতুর্ভাগে, সবাই লিখে রাখতে পারো থিটার বেলায় থিটার এই সূত্রটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, থিটার সূত্র হচ্ছে এইটা, আমরা এই যে এখান থেকে দেখছি। বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তখন থিটার সূত্র হচ্ছে এইটা। আমি একটু কমেন্ট চেক করি, একটু কমেন্ট চেক করি, সহজ জিনিস, সুন্দর জিনিস, একটু কমেন্ট চেক করে আসি। বলো তো বুঝছো কিনা এটা? এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? হ্যাঁ, একটু বুঝছো কিনা? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। আমি সবার কমেন্টগুলো একটু দেখি, বুঝতেছো কিনা একটু দেখে আসি। হ্যাঁ, একটু বলো এটা বুঝছো কিনা। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগের কাছে দেখো, এই যে সূত্রটা আর এর যে সূত্রগুলা, মানে এখানে আর এর সূত্রটা সেম, সব চতুর্ভাগে সেম। প্রথম চতুর্ভাগে বিন্দু থাকলে থিটার সূত্র বসাইতে হবে এইটা, দ্বিতীয় চতুর্ভাগে বিন্দু থাকলে সূত্র বসাইতে হবে থিটারটা এইটা। এখন দেখো তৃতীয় চতুর্ভাগে কি হবে, এখন তৃতীয় চতুর্ভাগে দেখো কি হবে। সুন্দর সুন্দর জিনিস, সুন্দর জিনিস ভালো করে বোঝার ট্রাই করো। এখন হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, ধরো এটা বাঁকা হয়ে গেছে,
এখন একটা বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তখন কি হবে? এই যে এইটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, রাইট? এই যে এইটা ধরো এই এখানে তৃতীয় চতুর্ভাগে কিন্তু এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। দেখো এই যে এক্স যাচ্ছে বাম দিকে, ওয়াই যাচ্ছে নিচের দিকে, তাহলে এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক ধরলাম -x, -y। তৃতীয় চতুর্ভাগে এক্স এর স্থানাঙ্কও নেগেটিভ, ওয়াই এর স্থানাঙ্কও নেগেটিভ, সবাই জানো এটা, রাইট? এখন এইখান থেকে এইগুলা কিন্তু বেসিক জিনিস, সবার জানা উচিত, তাই না? এর চাইতে ডিপ আসলে আর কি যাব। এখন এখান থেকে তুমি যদি ত্রিভুজ আঁকাও কেমন হবে? এখান থেকে ত্রিভুজ আঁকালে কেমন হবে? এখান থেকে ত্রিভুজ আঁকালে হবে এইটা, এই যে দেখো, এই যে এতটুক হবে এক্স, এই যে এতটুকের মান হবে এক্স, এতটুকের মান হবে ওয়াই। এখানে আবার -x -y দিও না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো এখান থেকে তুমি যদি অ্যাঙ্গেল বের করো, অ্যাঙ্গেল কোনটা বের হবে? এইটা, এই যে আমার সূত্রটা, এই যে সূত্র, এখানে কিন্তু সূত্র থিটার সূত্র কিন্তু সেম। এই যে থিটা, এখান থেকে থিটা কিন্তু সেম সূত্র দিয়ে বের হবে, tan ইনভার্স মডুলাস অফ y/x। মানে এখানে যদিও x এর মান নেগেটিভ, y এর মানও নেগেটিভ, বাট আমরা এখানে মডুলাসের ভিতর নেগেটিভ বসাই দিলেও সেটা প্লাস হয়ে যাবে। থিটার সূত্র কিন্তু সেম। এই যে এই ত্রিভুজে তুমি যদি tan থিটার সূত্র বসাও সেম আসবে, tan থিটা, থিটাও এইটাই আসবে। বাট এইখানে থিটা যেটা আসছে, আমার অ্যান্সার কি সেইটা নেওয়া যাবে? এই থিটাটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে? না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাই। এই থিটাটা আছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। যে এইটা হচ্ছে, এই যে বাম পাশেরটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, ডান পাশ হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, বাম পাশ হচ্ছে ঋণাত্মক দিক। তো আমার অ্যাঙ্গেল নিতে হবে এই যে এইটা, এই যে দেখো এখান থেকে শুরু করে তুমি যে এই যে সোজা, এই যে আবার মনে করে দেখো 0,0 মানে ও বিন্দু ছিল, তুমি যে ও বিন্দু থেকে মানে 0,0 বিন্দু থেকে ডিরেক্ট পি বিন্দুতে যাবা, সোজাসুজি পি বিন্দুতে যাবা, তুমি কত অ্যাঙ্গেলে যাবা সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই ঋণাত্মক দিকের সাথে বের করা যাবে না। তাহলে এখানে অ্যাঙ্গেল হবে এই যে পুরাটা, এই যে পুরাটা। তাহলে এখন এইটা যদি হয় থিটা, এই যে এখানে এইটা যদি হয় থিটা, তাহলে টোটালটা কত হবে? এইটা হচ্ছে 180, দেখো এই যে এতটুক হচ্ছে 180, সাথে আরো থিটা, এতটুক 180, এইটা আরো থিটা, তাই টোটালটা কত হবে? 180 প্লাস থিটা, মানে পাই প্লাস থিটা। আমরা ডিগ্রিতে লিখি না, 180 লিখি না, এই জন্য এটা রেডিয়ানে 180 মানে হচ্ছে পাই। তার মানে আমার এখানে অ্যান্সার হবে পাই প্লাস থিটা। মানে তৃতীয় চতুর্ভাগের বেলায় আমি লিখি, এই যে তৃতীয় চতুর্ভাগে থিটার মান হবে পাই প্লাস, এই যে থিটা কত? থিটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। মানে এইখানে যে অ্যাঙ্গেলটা আসবে তার সাথে আরো 180 যোগ করতে হবে। ধরো এইটা যদি হয় 30, এই অ্যাঙ্গেলটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হবে 30 প্লাস 180 মানে 210। যদি এই অ্যাঙ্গেলটা হয় 50, আমাদের অ্যান্সার হবে 50 প্লাস 180 মানে 230। একটু পরে আমরা উদাহরণ দেখব, একটু পরে আমরা সকল টাইপের উদাহরণ দেখব, তখন ক্লিয়ার হবে। বাট এইখানে জিনিসটা বুঝছো কিনা, যে এইটা থিটা, এটা 180, যোগ করলে হবে থিটা ইকুয়ালস টু 180 প্লাস এই যে থিটার মানটা 180-র সাথে এই থিটা যোগ, 180-র সাথে এই থিটা যোগ। বলো তৃতীয় চতুর্ভাগের এটা বুঝছো কিনা? পরীক্ষায় তৃতীয় চতুর্ভাগের ম্যাথটাই সবচেয়ে বেশি আসে, পরীক্ষায় তৃতীয় চতুর্ভাগের ম্যাথগুলাই বেশি আসে এবং সবাই ভুল করে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রতি বছর একটা টাইপ এরকম থাকে এবং প্রতি বছর হয় তৃতীয় চতুর্ভাগ নয় দ্বিতীয় চতুর্ভাগ থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে। এখন এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমরা কি জানো যে একটা অ্যাঙ্গেল সবার জানার কথা, তাও আমি একটু বলে নেই। ধরো এখানেই বোঝাই, আচ্ছা এটা থাকুক, মুসলাম কেন। ধরো এই যে একটা অ্যাঙ্গেল যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এই যে এইদিকে ঘড়ির কাঁটা এই বাম থেকে ডানে এইদিকে ঘুরে, যে এই দিক থেকে এই দিকে ঘুরে। একটা অ্যাঙ্গেল যখন ঘড়ির কাঁটার বিপরীতে উৎপন্ন হয় তখন সেই অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ। ধরো এটা হচ্ছে প্লাস থিটা, মানে শুধু থিটা, প্লাস তো আর লেখা দরকার নাই, শুধু থিটা। এটা মনে রাখবা যে একটা অ্যাঙ্গেল যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে সেটা হচ্ছে পজিটিভ, আর যখন এক্স অক্ষের মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে, তখন সেটা হয়ে যায় নেগেটিভ।
এটা সবাই জানো, 9, 10-এ ওইটা ছিল ত্রিকোণমিতিতে, 9, 10-এর ত্রিকোণমিতিতে এগুলো পড়ে আসছো। একটা অ্যাঙ্গেল যখন এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, মানে এই যে উপরের দিকে উঠে, তখন অ্যাঙ্গেলগুলো হয় পজিটিভ, মানে প্লাস থিটা বা শুধু থিটা। আর যখন নিচের দিকে নামা শুরু করে বা এই দিক থেকে ঘোরা শুরু করে, এই দিকে হয় নেগেটিভ, রাইট? এখন এইখানে মনে করো যে আমি ধরো আমি তোমাকে এইটা বললাম যে এই অ্যাঙ্গেলটা ধরো বের হলো 30 ডিগ্রি, ধরো এই অ্যাঙ্গেলটা বের হলো 30 ডিগ্রি। তো এক্স অক্ষের ধনাত্মক দিক তো এইটা, এক্স অক্ষের ধনাত্মক দিক তো এইটা, রাইট? তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল তুমি দুই ভাবে নিতে পারো না? একটা নিতে পারো ওই যে এইটা, যেটা হবে 180 + 30 = 210, এবং এইটা হবে পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ কেন? কারণ এক্স অক্ষ থেকে তুমি যদি এই অ্যাঙ্গেলে আসতে চাও, এই যে এক্স অক্ষ থেকে তুমি যদি এই অ্যাঙ্গেলে আসতে চাও, তোমাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে। এই অ্যাঙ্গেলটা পজিটিভ, কারণ এক্স অক্ষ থেকে তুমি যদি এই পর্যন্ত আসতে চাও, তোমাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে। আর কেউ যদি অ্যাঙ্গেলটা এইদিকে নিয়ে নেয়, এই যে এক্স অক্ষের পজিটিভ দিক হলো এইটা, সে যদি বলে না ভাই আমি অ্যাঙ্গেল এইদিকে নিয়ে নেবো, এই যে এইদিকে নিয়ে নেবো, অসুবিধা কি? এটাও তো সঠিক, কারণ আমি অ্যাঙ্গেল নিব এইটার সাথে এক্স অক্ষের পজিটিভ দিকের। তো এক্স অক্ষের পজিটিভ দিক এইদিকে, এই দিকেও নিতে পারো, উল্টা দিকেও নিতে পারো। বাট সমস্যাটা হচ্ছে এই দিকে নিলে অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, এই দিকে নিলে হবে নেগেটিভ। দেখো এতটুকু যদি 30 ডিগ্রি হয়, এতটুকু কত হবে? 150। 150 কেন? কারণ এই টোটালটা মিলে 180, এই যে এই 30 আরো এইটা, এটা টোটালটা মিলে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তো এতটুকু যদি 30 ডিগ্রি হয়, অবশ্যই এইটা হবে 150, 180 - 30। বাট তখন এইটা আর পজিটিভ হবে না, এইটা দিতে হবে -150। এইটা তখন দিতে হবে কত? -150। কেন? কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এইটা -150। কাজে কেউ যদি এটার অ্যান্সার 210 ডিগ্রি দেয়, সেও নাম্বার পাবে। কেউ যদি অ্যান্সার -150 ডিগ্রি দেয়, সেও নাম্বার পাবে। বলো এই জিনিসটা বুঝছো কিনা? বাট আমরা সবসময় পজিটিভটা ফলো করব। আমরা সবসময় কোনটা ফলো করব? পজিটিভটা। আমরা পজিটিভটা ফলো করব। বাট কোনো এমসিকিউ এর অপশনে মনে করো 210 নাই, অপশনে 210 নাই, তখন কি তুমি এটা দেখাইতে পারবা? তখন তোমাকে খুঁজতে হবে -150 ডিগ্রি অপশনে আছে কিনা। এই জিনিস বুঝছো কিনা? এই জিনিস বুঝছো কিনা? যদি বুঝা থাকো, অনেক কিছু বুঝে ফেলছো। এই জিনিস যারা বুঝতে পারছো, তারা এমসিকিউতে 1 নাম্বার পাইয়া গেছো। এই জিনিস যারা বুঝছো, তারা এমসিকিউতে 1 নাম্বার পেয়ে গেছো। তৃতীয় চতুর্ভাগে শেষ, এই যে তৃতীয় চতুর্ভাগের সূত্র। ভেরি গুড, ভেরি গুড। যারা বুঝতে পারতেছো, ভেরি গুড। এখন আমরা চতুর্থ চতুর্ভাগের সূত্রটা শিখবো। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে ক্লক আসলে? সেম, ওই যে ওইদিকে নিবা, এদিকে ঘুরে নিবা। বাট সচরাচর আমরা ওটা নেই না, এই জন্য এটা বলি নাই। ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে এরকম ছিল না, আমরা এইটা নিছিলাম। ধরো এইটা আসছে মনে করো যে 120, তুমি যদি এই দিকে নেও, এটা কত হবে? টোটালটা মিলে হচ্ছে 360। এটা যদি 120 হয়, এটা কত হবে? 240। এটা হবে -240 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে। বাট সচরাচর সবসময় পজিটিভেই থাকে, কখনো হ্যাঁ আসতে পারে, এমসিকিউ আবার ঘুরাইতেও পারে, কখন কোনটাই আসে তো বলা যায় না। বাট তুমি যদি বুঝো যে এইটা হচ্ছে 120, তাহলে এটা অবশ্যই -240, কারণ এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, এবং এইটা এই দিক থেকে, এই জন্য এটা -240। পুরোটা মিলে 360 না? পুরোটা মিলে তো 360, রাইট? তো এই যে আগে যে ছিল 210 আর 150, দুইটা মিলে কিন্তু 360 হবে। হ্যাঁ ভাইয়া 4, হ্যাঁ চতুর্থ চতুর্ভাগে পড়াবো এখন। চতুর্থ চতুর্ভাগেটা এখন দেখাবো। দেখো আমরা প্রথম 3টা চতুর্ভাগ পড়লাম, এখন আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে সেইটা দেখব। আলাপ করতে করতে তো এটা মুছে ফেলছি। আচ্ছা, এটা মুছে ফেললেও সমস্যা নাই। এখন দেখো চতুর্থ চতুর্ভাগ, এটা কিন্তু প্রথম চতুর্ভাগে চিত্রটা ছিল। চতুর্থ চতুর্ভাগে হইলে কি হবে আমরা টক করে দেখে ফেলি। চতুর্থ চতুর্ভাগে আজকে বেসিক জিনিসগুলা শিখো,
আমরা ম্যাথ দৌড়ায়ে দৌড়ায়ে করে ফেলবো, ম্যাথ নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আর আমরা যদি দৌড়ায়ে না করে আস্তে ধীরেও করি তাও টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যারা 21 ব্যাচের আসো তোমাদের শর্ট সিলেবাসও আমি নভেম্বরের মধ্যেই কমপ্লিট করবো, মানে এই টোটাল সিলেবাস নভেম্বরের মধ্যে কমপ্লিট হবে। তোমাদের যদি পরীক্ষা হয়ও তাও তোমাদের পুরো সিলেবাস শেষ করে দিব, টেনশনের কোনো কারণ নাই, আমরা আস্তে ধীরে পড়বো। এখন চতুর্থ চতুর্ভাগ, ধরো এই যে এখানে একটা বিন্দু আছে, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। কারণ এই যে এক্সে তুমি যাবা পজিটিভ দিকে, এই দিকে পজিটিভ দিকে, ওয়াই এর নাম্বার নেগেটিভ দিকে, ওয়াই এর উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। এখন যদি তুমি এখানে অ্যাঙ্গেলটা ত্রিভুজটা আঁকাও, ত্রিভুজটা কেমন হবে? এইরকম, এই যে এইটা হবে ত্রিভুজটা, রাইট? এটা ধরো মূল বিন্দু 0,0 ও বিন্দু, এতটুকু হবে এক্স, এতটুকু হবে ওয়াই। আবার বলতেছি এখানে কিন্তু নেগেটিভ বসায়ও না, কারণ দূরত্ব নেগেটিভ হয় না, অনেকে এইগুলা করে। তো যারা এই সমস্ত কাজ করে দূরত্ব নেগেটিভ রেখে রাখে, এদেরকে স্যার কি সামনে পাইলে ইচ্ছা করবে না ধরে থাপ্পড় দিই দুইটা, এই সমস্ত ভুল কেউ করে। এখন এইখানে অ্যাঙ্গেল কোনটা হবে বলো তো? এইখানে অ্যাঙ্গেল হবে এইটা, এই যে এই অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কি হবে? এই যে এইটা tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, রাইট? এখন এইখানে যে অ্যাঙ্গেলটা বেরোলো এটা কি ঘড়ির কাঁটার কি দিকে না? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। এখানে ওই যে থিটা বেরোছিল এটা ছিল ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য প্রথম চতুর্ভাগে ছিল এটা প্লাস, আর এটা জাস্ট অপোজিট, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এখানে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথেই আছে, শুধু ঘড়ির কাঁটার দিকে, এই জন্য সামনে কি দিতে হবে? এটা মাইনাস। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, কাজ শেষ। চতুর্থ চতুর্ভাগের সূত্র এটা, চতুর্থ, এটা লিখে রাখো, চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে আমাদের এখানে থিটা যেটা বেরোচ্ছে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই আছে, খালি সমস্যা হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য আমরা সামনে একটা কি দিয়ে দিছি, এটা লাল কালি দিয়ে দিই, এই যে মাইনাস। বাট তোমার যদি ইচ্ছা হয় যে না আমি অ্যাঙ্গেল নিব এইটা এইটা এইটা, এই যে এইটা, এটাও তো হইতে পারে, তখন অ্যাঙ্গেলটা পজিটিভ হবে। ধরো এই অ্যাঙ্গেলটার মান 30 ডিগ্রি, উদাহরণ দিলাম, ধরো এটার মান 30 ডিগ্রি, তুমি তখন এটার অ্যান্সার বলতে পারো এই যে এই সূত্র দিয়ে করলে অ্যান্সার আসবে -30 ডিগ্রি, এই সূত্র দিয়ে অ্যান্সার আসবে -30 ডিগ্রি। বাট কেউ যদি এইটা দিয়ে করে তার কথা হবে পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, এর মধ্যে এই 30 কি করতে হবে? মাইনাস করতে হবে, -30। এই যে দেখো টোটালটা হচ্ছে 360, এখান থেকে এই 30 যদি মাইনাস করে দেই তাহলে আমি এই যে এটা পাবো, এইটা যেটা আমার পজিটিভ অ্যাঙ্গেল, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীতে করতেছে। তো আমরা তো আবার বলতেছি বারবার এইভাবে কেন লিখতেছি, আমরা তো 360 লিখি না, আমরা কি লিখি? 2π। 360 মানে 2π, 2π মানে 360 মাইনাস থিটা, এই যে 2π মাইনাস থিটা। তো সূত্রটা তুমি এইভাবেও লিখতে পারো, 2π থিটা সমান 2π মাইনাস tan ইনভার্স y বাই x। তুমি চতুর্থ চতুর্ভাগের সূত্র এইভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, যেভাবে খুশি, বাট যে কোনো একভাবে করলেই হবে। ম্যাথগুলো যখন রিটেনে আসবে যে কোনো একভাবে করলেই হবে, আর এমসিকিউ যখন আসবে তখন তুমি যে কোনো একভাবে বের করো, পরে 360 থেকে যোগ বিয়োগ করলেই তো হচ্ছে, দুইটা মিলে তো 360 হবে, দুইটা মিলে তো 360ই হবে, এটা তো সিম্পল বিষয়। কাজেই তুমি যখন এই সূত্র দিয়ে করবা তখন অ্যাঙ্গেলটা আসবে পজিটিভ, তখন অ্যাঙ্গেলটা আসবে, দেখো এটা আসবে পজিটিভ, ধরো এটা 30, এটা -30, এই যে এই সূত্র দিয়ে করলে অ্যান্সার আসবে -30, আর এই সূত্র দিয়ে করলে আসবে 330, 330 ডিগ্রি। এইটা হবে 330 ডিগ্রি, এইটা হবে -30 ডিগ্রি, দুইটা মিলে কিন্তু 360ই হবে, দুইটা টোটাল মিলে। বাট এই অ্যাঙ্গেলটা পজিটিভ, এই অ্যাঙ্গেলটা নেগেটিভ। বলো বুঝছো কিনা? এখন আমরা উদাহরণে যাব, এখন আমরা উদাহরণ দেখব, উদাহরণ দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, উদাহরণ দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শোনো, এই সূত্রগুলো মুখস্থ করার দরকার নাই, দেখবা বইয়ের মধ্যে এই সূত্রগুলা 4টা কোয়াড্রেন্টের জন্য 4টা আলাদা সূত্র মুখস্থ। সবাই করে কি পাই মাইনাস 2π মাইনাস -π, মানে
চতুর্থ চতুর্ভাগের জন্য দুইটা সূত্র হইতে পারে, তৃতীয় চতুর্ভাগের জন্য দুইটা সূত্র, ওই যে পজিটিভ একটা নেগেটিভ একটা, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ একটা নেগেটিভ একটা, দুইটা দুইটা চারটা ছয়টা, আর প্রথম চতুর্ভাগে একটাই সূত্র। উল্টাটা হইতে পারে, দুইটা হইতে পারে, এদিকেও হইতে পারে। 8টা সূত্র। তোমার এই সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? 8টা সূত্র মুখস্থ করে মাথাকে শুধু শুধু প্রেসার দিও না। তুমি জিনিসটা একটু চোখ বন্ধ করে, একটা বিন্দু যখন দিবে তুমি খালি চিন্তা করবা এটা প্রথম চতুর্ভাগে, এটা তো দেখেই বুঝবা একটা বিন্দু কোন চতুর্ভাগে আছে, দেখেই বুঝে যাবা। তখন তুমি চোখ বন্ধ করে আমি যেমনি চিত্রগুলা একে বুঝাইলাম, যদি একটু চিন্তা করো, তোমার কোনো সূত্র মুখস্থ করার দরকারই নাই। এখন আমি উদাহরণ দেখাবো। আজকের ক্লাসটা উদাহরণগুলো দেখাই শেষ করে দিব, আর 5 মিনিট থাকো। সবাই যারা আসো অধৈর্য হইও না, আর 5 মিনিট, জাস্ট 5 মিনিটে আমাদের না 5 মিনিট হবে না, 10 মিনিট লাগবে। 10 মিনিটে শেষ হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে দেখো, একটু সময় নিয়ে যদি পড়ো, মুখস্থ করতে হবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মুখস্থ করার অনেক বিষয় আছে, কেমিস্ট্রি অনেক জিনিস মুখস্থ করতে হবে, বায়োলজি অনেক জিনিস মুখস্থ করতে হবে। তো ম্যাথ তো মুখস্থ করার জিনিস না। আমি বলবো ম্যাথ তো একটা সূত্র মুখস্থ করার জিনিস না। তুমি প্রত্যেকটা সূত্র কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, এই 3টা প্রশ্ন যদি জানো, এই 3টা প্রশ্নের উত্তর যদি জানো, তোমার সূত্র মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে। মানে তোমার মনেও করতে হবে না, মুখস্থ করতে হবে না। সূত্র তুমি চোখ বন্ধ করলে অটোমেটিক এসে হাজির হয়ে যাবে, ওই আলাদিনের দৈত্যের মতো। মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে। এখন আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখন দেখো তোমাকে একটা শোনো, প্রথম চতুর্ভাগ নিয়ে কিন্তু টেনশন নেই। প্রথম চতুর্ভাগে সবাই পারে, প্রথম চতুর্ভাগে কারো কোনো ভুল হয় না। আমি তৃতীয় আর চতুর্থ দুইটা চতুর্ভাগ দেখাই দিই। তৃতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্ভাগও সোজা পারবা। ধরো তোমাকে যদি বলে একটা বিন্দু -1 -3, -1 -√3, অবশ্যই এটা কার্তেশীয়তে আছে, নিতে হবে কিসে? পোলারে। কোন চতুর্ভাগে আছে? -1 -3, দুইটাই মাইনাস। কোন চতুর্ভাগে আছে দেখো তো? মাইনাস, এই যে x অক্ষেও নেগেটিভ, y অক্ষেও নেগেটিভ, এই যে এইখানে তৃতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। দেখো তৃতীয় চতুর্ভাগে। তো আমরা প্রথমে আর বের করে ফেলি, আর এবং থিটা। আর বের করার তো সূত্র সেম। আর বের করার জন্য √x², x মানে -1 স্কয়ার প্লাস y মানে -√3²। -1 কে স্কয়ার করলে +1, -√3 থেকে স্কয়ার করলে +3, মানে √4 মানে 2, আর এর মান 2। সবাই মনে রাখবা, এইখানে x এর মান y এর মান যাই থাকবে, স্কয়ার কিন্তু মাইনাসটাকে সহ করতে হবে, রাইট? অবশ্যই আর হচ্ছে দূরত্ব, দূরত্ব তো কোনো নেগেটিভ হবে না। এই যে আর হচ্ছে এইটা না, আর তো হচ্ছে এইটা, এই যে এতটুকু ছিল x, এতটুকু আর। এইখানে -1 -√3 হচ্ছে স্থানাঙ্ক তো নেগেটিভ হইতে পারে, বাট দূরত্ব তো কোনো নেগেটিভ হবে না, এই জন্য মাইনাসটা সহ স্কয়ার করে দিবা। এখন এই যে আমরা আর বের করে ফেলছি, তো আমাদের আর এর মান বের করা শেষ। এখন আমাদের বের করতে হবে থিটা। এখন দেখো এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, তুমি মনে মনে চিন্তা করলেই পারবা যে এখানে তুমি যে থিটাটা বের করবা সেটা হবে এইটা। তো তুমি যদি অ্যান্সার বের করতে চাও পজিটিভ, ধরো রিটেনে যখন আসবে, প্রথমে চিন্তা করবে অ্যাঙ্গেলটা পজিটিভ দিকে বের করার। নেগেটিভ দিকে বের করলেও হবে, সমস্যা নাই। তো পজিটিভ দিকে অ্যান্সার কোনটা হবে? এইটা। টোটাল এই যে এতটুক, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তা এর মধ্যে শুধুমাত্র এইটুকু হচ্ছে থিটা। তো আমার অ্যান্সার কতটুকু হবে? 180-র সাথে আরো থিটা, টোটালটা হবে এই এতটুকু হচ্ছে 180। এখান থেকে এই পর্যন্ত 180, সাথে আরো এইটা থিটা, তো হবে 180 প্লাস থিটা, মানে পাই প্লাস থিটা। কত হবে? পাই প্লাস থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু হবে পাই প্লাস পাই মানে 180। আর থিটার সূত্র কি ছিল? থিটার সূত্র tan ইনভার্স y/x, তার মানে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y। মডুলাসের ভিতরে আমরা -√3 -1, -√3 -1। তো তুমি যেহেতু মডুলাসের ভিতর বসাইছো, তো আলটিমেটলি এখানে মাইনাসগুলো চলে যাবে। মডুলাসের ভিতর বসাইলে যদিও মাইনাস মাইনাস এমনিতেই কাটাকাটি হয়ে যায়, মডুলাস দিলেও হয় না দিলেও হয়, বাট থাকবে আসলে এইটা। তো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। আর তুমি যদি ক্যালকুলেটারে বসাও tan ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি। tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, 60 ডিগ্রি মানে π/3, যোগ করলে হবে 4π/3। তুমি যদি ডিগ্রিতে লিখো তাও কাটবে না। তোমার যদি ইচ্ছা হয় যে না আমি এভাবে লিখবো না, আমি লিখবো এইভাবে,
আমি লিখবো 180 প্লাস এখানে আসবে আরো 30 নাকি 60, 180 প্লাস 60 আমি লিখবো 240 ডিগ্রি। 240 ডিগ্রি লিখলেও নাম্বার দিবে, বাট সবসময় দেখবা অ্যান্সারগুলো রেডিয়ানে থাকে, এই জন্য আমরা 180 না লিখে লিখবো পাই, আর এখানে 60 ডিগ্রি না লিখে লিখবো পাই/3। পাই মানে 180, 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2,4 পাই/3। বিন্দুটা কি ছিল? আর কমা থিটা না? পোলার স্থানাঙ্ক অবস্থায় বিন্দু ছিল আর কমা থিটা, এই যে আর এর মান হচ্ছে 2, থিটার মান 4 পাই/3। বাট তুমি যদি এইভাবেও দাও 2,240 ডিগ্রি, তাও রিটার্নে নাম্বার কাটবে না, সারা নাম্বার কাটবে না। এই ডিগ্রি বা রেডিয়ানের জন্য নাম্বার কাটা যাবে না, দুইভাবে শিখে রাখো। দেখো কত সুন্দর জিনিস আমরা শিখে গেলাম। এখন একটা চতুর্থ চতুর্ভাগে শিখবো। আর কেউ যদি এটা নেগেটিভ দিকে নেয়, কি হবে? এতটুক কই লিখি, ধরো এটা হচ্ছে থিটা, কেউ যদি এই দিকে অ্যান্সার বের করে, এটা কত হবে? কেউ যদি নেগেটিভ দিকে অ্যান্সার বের করতে চায়, কারো তো মনে আসতেই পারে, বা ধরো তুমি এমসিকিউ সলভ করতেছো, এমসিকিউর অপশনে কোনো পজিটিভ অ্যাঙ্গেল নাই, ধরো এমসিকিউর অপশনে সবগুলোই নেগেটিভে আছে, তখন তুমি কি পজিটিভ বের করলে হবে? মানে এটা কি হবে? পুরাটা হচ্ছে পাই, যে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এর থেকে বিয়োগ করতে হবে থিটা, মানে এটা হবে পাই মাইনাস থিটা, এটা হবে পাই মাইনাস, এই পাই মাইনাস থিটা না তো, মাইনাস পাই প্লাস থিটা, মাইনাস পাই কেন? কারণ এইটা হচ্ছে মাইনাস 180 ডিগ্রি, এই যে এই পুরাটা হচ্ছে মাইনাস 180 ডিগ্রি, আর এইটা তো ঘড়ির কাঁটার বিপরীতে, এটা হচ্ছে প্লাস থিটা, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই যে 180 প্লাস থিটা। কারণ অ্যাঙ্গেলটা তো নেগেটিভে আসবে, তুমি যদি পাই মাইনাস থিটা করো তখন তো অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে না, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে, এই যে পাইটা হবে মাইনাস, এই যে এই এতটুকু হচ্ছে মাইনাস পাই, সেটার সাথে এই প্লাস থিটা যোগ করে দিলে আমি জিনিসটা বোঝাই, আরো সহজ করে বোঝাই। ধরো এখান থেকে থিটা কত আসছে? থিটা আসছে 60 ডিগ্রি, যে থিটা আসছে 60 ডিগ্রি, আমি জিনিসটা আরো সহজ করে বোঝাই। ধরো এখানে থিটা আসছিল 60 ডিগ্রি, তাই না? তো এইটা কত হবে? এটা হবে 120 ডিগ্রি, মানে উত্তর হবে 120, কারণ এতটুক যেহেতু 60, এই যে এটা যেহেতু 60 আসছে, পুরাটা যেহেতু 180, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 120 ডিগ্রি হবে, কিন্তু 120 কিন্তু প্লাস না, পজিটিভ না, এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে, এটা লিখতে হবে মাইনাস 120। এখন এই মাইনাস 120 আমরা কেমনে পাইছি? এই ঘড়ির কাঁটার দিকে টোটালটা হচ্ছে মাইনাস 180, তার সাথে এইটা কিন্তু আবার পজিটিভ কোণ, এই 60 ডিগ্রি কিন্তু পজিটিভ কোণ, এই পজিটিভ কোণ যোগ করে দিয়ে পাইছি মাইনাস 120। এই যে দেখো, এই যে মাইনাস 120। তো সূত্রটা আসলে এইভাবে লেখা হয়, এই যে মাইনাস 180 মানে মাইনাস পাই প্লাস থিটা। বাট তোমার এটা মুখস্থ রাখার দরকার নাই, তুমি বুঝবা, মাথায় জিনিসটা বুঝো, সূত্র মুখস্থ রাখতে হবে না। তুমি যে অ্যাঙ্গেলটা নেগেটিভ এটা দেখলেই তো বুঝে যাবা। বাট তুমি যখন ইয়াতে দেখবা, কি বলে, কোনো বইয়ে দেখবা সূত্রটা এইভাবে লিখছে, মাইনাস পাই প্লাস থিটা, মানে কি? থিটা মানে tan ইনভার্স y/x। এই যে তৃতীয় চতুর্ভাগে তুমি যদি নেগেটিভ অ্যাঙ্গেল বের করতে চাও, সূত্র হচ্ছে এইটা নেগেটিভ অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আর পজিটিভ অ্যাঙ্গেলের ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা। পজিটিভের ক্ষেত্রে পায়ের সাথে যোগ, নেগেটিভের ক্ষেত্রে মাইনাস পায়ের সাথে যোগ। বাট এই সূত্র মুখস্থ রাখার দরকার নাই, তুমি কমন সেন্স ইউজ করে তো করে ফেলতে পারতেছো। এটা তো কমন সেন্স। ধরো তোমাকে কেউ, মানে তুমি 100 টাকা রিক্সাওয়ালাকে দিলা, ধরো রিক্সাওয়ালা 20 টাকা ভাড়া, তুমি যখন রিক্সাওয়ালাকে 100 টাকা দেও, সে কি হিসাব করে বের করতে হয় তার যে 80 টাকা দিতে হবে? তোমার কি মনে হয় সে হিসাব করে? 20 টাকা ভাড়া হয়েছে, 80 টাকা বের করতে হবে, এটা তো কমন সেন্স, ডিরেক্ট মাথার মধ্যে হিসাব শুরু করার আগেই চলে আসে। তো এইখানে এই সূত্র বসানোর আগেই তো তুমি বুঝে যাও, এটা যদি 60 হয়, এটা মাইনাস 120, এটা বের করার জন্য তোমার এই সূত্র, এই 8টা সূত্র মুখস্থ করার দরকার আছে? তাও যদি তোমার ভালো লাগে যে না ভাই আপনি যতই বলেন আমি সূত্র মুখস্থ করবই, তুমি করো, আমার কোনো আপত্তি নাই।
তুমি যত পারো সূত্র মুখস্থ করো, আমি বাধা দিব না। এখন একটা চতুর্থ চতুর্ভাগের একটা বিন্দু, একটা চতুর্থ চতুর্ভাগের একটা বিন্দু ধরো 1, মাইনাস রুট ওভার অফ 3, 1, মাইনাস রুট ওভার অফ 3, এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে। এই যে ধরো এখান থেকে এদিকে গেল 1, x অক্ষের ধনাত্মক দিকে, y অক্ষের ঋণাত্মক দিকে। ধরো এইখানে 1, পরীক্ষায় তো আর চিত্র আঁকার দরকার নাই, তুমি তো জিনিসটা বুঝতে পারলেই করে ফেলতে পারবা। এই যে দেখো এখানে অ্যাঙ্গেল হবে কোনটা? থিটা। তাহলে এই থিটাটা তো নেগেটিভ, জাস্ট তুমি এমনি লিখে ফেলবা। আর এর মান তো সেম, আর এর মান হচ্ছে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার অফ 3 হোল স্কোয়ার, মানে 1 + 3, মাইনাসটাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, রুটে আর স্কোয়ারে কাটাকাটি গিয়ে হয়ে যাবে 3, রুট ওভার অফ 1 + 3 মানে রুট ওভার অফ 4 মানে 2, এখানে আর এর মান 2, আর থিটা হবে জাস্ট সিম্পলি নেগেটিভ। এই যে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স y/x। মাইনাস কেন? কারণ এই অ্যাঙ্গেলটা x অক্ষের ধনাত্মক দিকের সাথেই আছে, শুধু পার্থক্য হচ্ছে এটা x অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে বলে এই অ্যাঙ্গেলটা নেগেটিভ। অ্যাঙ্গেলটা কি হবে? নেগেটিভ। এই যে মাইনাস, তো মাইনাস tan ইনভার্স y এর মান কত? y এর মান হচ্ছে মাইনাস রুট ওভার অফ 3, x এর মান হচ্ছে 1, যে y এর মান হচ্ছে মাইনাস রুট ওভার অফ 3, x এর মান হচ্ছে 1। এনে বসায় দাও, মডুলাস তুলে দিলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, মডুলাসের ভিতর মাইনাসটা হয়ে যাবে প্লাস। tan ইনভার্স রুট 3, tan ইনভার্স রুট 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাবা tan ইনভার্স রুট ওভার অফ 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, মানে সামনে আছে মাইনাস, মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি মানে মাইনাস π/3, 60 ডিগ্রি মানে মাইনাস π/3, বা তুমি এইভাবেও লিখতে পারো মাইনাস 60 ডিগ্রি লিখলেও হবে। এখন তোমার ইচ্ছা হইলো, বা তোমার ইচ্ছা না, ধরো এমসিকিউতে আসছে অপশনে মাইনাস 60 ডিগ্রি নাই, তাহলে তোমার কি করতে হবে? তখন পজিটিভটা খুঁজতে হবে। তো পজিটিভ কোনটা হবে? এইটা না এইটা? তো এইটা যদি 60 হয়, ধরো মাইনাস 60, টোটালটা হচ্ছে 360, টোটালটা হচ্ছে 360, আর এইটা যদি 60 হয়, এইটা কত হবে? 300। শেষ। তো এইটা বোঝার জন্য কি সূত্র মুখস্থ করা দরকার আছে? এটা সূত্রটা কোনটা? ওটার সূত্র ছিল এইটা, সূত্র ছিল এইটা 2π মাইনাস থিটা, মানে 2π মাইনাস tan ইনভার্স y/x। এই যে এইটা চতুর্থ চতুর্ভাগেও দুইটা সূত্র, সবগুলোতেই দুইটা সূত্র, শুধু প্রথম চতুর্ভাগেও দুইটা, চারটা চতুর্ভাগে 8টা সূত্র। এইখানে যখন তুমি এই সূত্র বসাবা অ্যাঙ্গেলটা আসবে নেগেটিভ, তখন এই সূত্র বসাবা তখন অ্যাঙ্গেল আসবে পজিটিভ। বাট সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জিনিসটা বুঝলে চোখ বন্ধ করে তুমি খালি চিন্তা করবা কোন চতুর্ভাগে আছে, দেখবা তোমার মাথার মধ্যে অটোমেটিক ঢুকে গেছে আনকনসিয়াসলি, মানে তোমার চিন্তাই করতে হবে না, সূত্র মনে করতে হবে না। শেষ। বুঝাইতে পারছি কিনা জানি না, বুঝাইতে পারছি কিনা জানি না। আজকে আর 5 মিনিট লাগবে, এখন আসলে 5 মিনিট লাগবে, আর 5 মিনিট, আর 5টা মিনিট, মানে একটা টপিক শেষ করি। হ্যাঁ, একটু 5টা মিনিট ওয়েট করো, এই টপিকটা শেষ হোক, একটা পর্যায়ে গিয়ে শেষ করি, ঠিক আছে? আর 5 মিনিট লাগবে, আর 5 মিনিট এই টপিকটা শেষ করে দিই। আগামী ক্লাসে আমরা নতুন টপিক শুরু করব, ঠিক আছে? আমরা নতুন টপিক শুরু করবো। এই তোমাদের কি বোরিং লাগতেছে? যদি বোরিং লাগে তাহলে আজকের ক্লাস এখানে রেখে দিব। একটু বলো তো আর 5 মিনিট কি পড়াবো কিনা? আর 5 মিনিট জাস্ট লাগবে। তোমাদের কি বোরিং লাগতেছে? অনেক লম্বা ক্লাস হয়ে গেছে তো। ম্যাথ বোরিং নিয়ে ম্যাথ করা যায় না। ম্যাথ হচ্ছে বোঝার জিনিস, এনজয় করার জিনিস, আনন্দের সাথে পড়ার জিনিস। ম্যাথ পড়তে গিয়া যদি তোমার বোরিং লাগে তাহলে তুমি এটা ম্যাথ করতেছো না, এটা হচ্ছে তোমার কোনো কিছু করার নাই, পড়া লাগবে তাই পড়তেছি। মনে করো যে বাসায় মা যখন করলা, তিতা করলা ভাজি রান্না করে, তখন অনিচ্ছা সত্ত্বেও খাইতে হয়, না খাইলে মা বকাবকি করবে, তখন এই যে অনিচ্ছা সত্ত্বেও একটু মুখে দিয়ে এরকম এরকম করে খাই ফেলতে হয়। তো যাদের এই ম্যাথ করতে যাদের বিরক্ত লাগে তারা হচ্ছে এইরকম, না পাইরা খাওয়া লাগবে এই জন্য কোনো রকমে খাচ্ছি। বাট ম্যাথ এইভাবে খাওয়ার জিনিস না, ম্যাথ ভালো করে বুঝে পড়ার জিনিস। হ্যাঁ, চালাইয়া যান ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, পড়ান ভাইয়া, ঠিক আছে। আর 5 মিনিট, আর পড়তে পারবো ভাই, আরও পড়তে পারবো। বাহ, সাদি আমির মিম, ঠিক আছে। আর 5 মিনিট, বেশি না, আমিও তো টায়ার্ড হয়ে গেছি, আবার সারা রাত পড়াইতে পারবো না। এখন আমরা মাত্র কি শিখলাম? মাত্র আমরা শিখলাম
কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট, রাইট? এখন তোমাকে যদি একটা সমীকরণ দিয়ে বলে, দেখো একটা সমীকরণ দিল, এখন আমরা শিখবো সমীকরণ কনভার্ট। কি শিখবো? এখন শিখবো পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্ট। মানে একটু আগে আমরা স্থানাঙ্ক কনভার্ট করছি, এখন আমরা সমীকরণ কনভার্ট করব। তো আমরা দেখো স্থানাঙ্ক কনভার্ট শেষে আমরা এখন সমীকরণ কনভার্ট করবো। একটা সমীকরণ লিখো, r equals to 6 cos theta minus 2 sin theta। সমীকরণটিকে কার্তেশীয়তে কনভার্ট করো, কার্তেশীয় সমীকরণে রূপান্তর করো। দেখো এই যে একটা সমীকরণ r equals to 6 cos theta minus 2 sin theta, এই সমীকরণটা কোন স্থানাঙ্ক অবস্থায় আছে? অবশ্যই পোলার। এটা কোন স্থানাঙ্ক অবস্থায় আছে? পোলার। কারণ দেখো এখানে কি কি আছে? r এবং থিটা, এই যে r আছে থিটা আছে, তো এই সমীকরণটা আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, মানে এটা একটা পোলার সমীকরণ। এই সমীকরণটা একটা পোলার সমীকরণ। আমাকে বলছে কনভার্ট করতে কিসে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিব, আমাদের সূত্র কি কি আছে? আমরা কি কি সূত্র পড়ে আসছি মনে আছে? একটা সূত্র ছিল r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, আর একটা ছিল x ইকুয়ালস টু r cos থিটা, আর একটা ছিল y ইকুয়ালস টু r sin থিটা। এই তিনটা দিয়েই হবে। tan ইনভার্সের যে সূত্র ওটা লাগবে না। সমীকরণ কনভার্টে tan ইনভার্সের সূত্র দরকার নাই, সিম্পলি এই তিনটা সূত্র দিয়েই সমীকরণ কনভার্ট করে ফেলা যাবে। এখন এই যে এই লাইনটা আছে আমরা এখানে লিখলাম, দেখো যে লাইনটা আছে এই লাইনটা আমি এখানে লিখতেছি, আবার সেম লাইনটাই লিখতেছি। এটাকে যে কনভার্ট করব, দেখো এখানে যে কনভার্ট করব, এখানে আছে কি cos থিটা, আর এখানে সূত্রে আছে কি? দেখো সূত্রে আছে r cos থিটা। দেখো সূত্রে আছে r cos থিটা, এখানে আছে শুধু cos থিটা, এখানে আছে শুধু cos থিটা, সূত্রে আছে r cos থিটা। এখানে আছে শুধু sin থিটা, সূত্রে আছে r sin থিটা। তো এখানেও যদি একটা r থাকতো, এখানেও যদি একটা r থাকতো, মানে এখানে যদি হতো 6r cos থিটা 2r sin থিটা, তো r cos থিটার জায়গায় x বসাইতে পারতাম, r sin থিটার জায়গায় y বসাইতে পারতাম। তো আমরা কি করব? সমীকরণের উভয় পক্ষকে আগে r দিয়ে গুণ করে দিব, সমীকরণের উভয় পক্ষকে r দিয়ে গুণ করে দিব। এই সমীকরণের উভয় পক্ষকে r দিয়ে গুণ করে দেব, r স্কয়ার সমান 6r cos থিটা মাইনাস 2r sin থিটা। আমাদের কাজ শেষ। এত সোজা। দেখো এটা তো কমন সেন্স। তুমি এখন আরো মজা জিনিস দেখো, এখানে ছিল r, এখানে হয়ে গেছে r স্কয়ার, এই যে আমাদের r স্কয়ার। যদিও r এর মানও ডিরেক্ট বসানো যাইতো, তুমি এখানেও r এর মান ডিরেক্ট এখান থেকে বসাতে পারতা। r স্কয়ারের মান যেহেতু এইটা, r এর মান হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে তুমি cos থিটার মানও বসাইতে পারতা, বাট ঝামেলা হইতো, তখন কিন্তু এই যে r থাইকা যাইতো, r কিন্তু থাইকা যাইতো। আমরা যখন পোলার থেকে কার্তেশীয়তে নিব, কার্তেশীয়তে কিন্তু কোনো r এর মান থাকবে না, থিটার মান থাকবে না। পরে অবশ্য আবার r এর মান এখানে এটা বসাইতে পারতা, বাট বড় হইতো, ওইভাবে করলে অনেক বড় হবে। এটা কত সোজা হয়ে গেছে। দেখো সমীকরণ উভয়পক্ষকে r দিয়ে গুণ করে দিছি, এখন r স্কয়ারের জায়গায় বসাই দিব x স্কয়ার প্লাস y স্কয়ার, r cos থিটার জায়গায় বসাই দিব x, এই যে r cos থিটার জায়গায় বসাই দিব x, r sin থিটার জায়গায় বসাই দিব y। কাজ শেষ। দেখো আরও শেষ, থিটাও শেষ। তুমি এইখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, তুমি এইখানেই অ্যান্সার দিয়ে দিতে পারো। যেই লাইনে গিয়ে কোনো r এবং থিটা থাকবে না, মানে শুধু x y থাকবে, সেটাই কার্তেশীয় সমীকরণ। বাট জিনিসটাকে সুন্দর করার জন্য আমরা সবকিছুকে এক পাশে আনবো, সবগুলাকে এক পাশে এনে তারপরে অ্যান্সার দিব। ওই যে সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি, প্লাস 6টা এই পাশে এসে ওই যে -6 মাইনাস 2টা হয়ে গেছে +2। এই যে এটা অ্যান্সার। তুমি আগের লাইনে অ্যান্সার, এই লাইনে অ্যান্সার দিলে হবে, এই লাইনে অ্যান্সার দিলে হবে, যেই নিয়ে তোমার খুশি। কত সোজা। দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষা আসে, রিটার্নে সৃজনশীলে এই টাইপের প্রশ্ন খুব কম আসে। 3.1 পুরাটাই এমসিকিউ টপিক, রিটার্নের পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট খুবই সোজা। দেখো কত সোজা। তো আমরা কি করলাম? পোলার থেকে কার্তেশীয়তে নিলাম। তো এখন কি শিখবো? এখন শিখবো কার্তেশীয় থেকে পোলার। এখন শিখবো কার্তেশীয় থেকে পোলার। ধরো একটা সমীকরণ আছে
ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2x। এখানে কি আছে? এক্স এবং ওয়াই। এটা কিসে আসে? কার্তেশীয়তে আছে। তোমাকে বলা হইলো এটাকে পোলারে কনভার্ট করো, এটাকে পোলার সমীকরণে রূপান্তর করো। দেখো এই সমীকরণটা আছে কার্তেশীয়তে, কারণ এক্স এবং ওয়াই আছে। কার্তেশীয়তে আছে, নিতে হবে পোলারে। তো কি করব? দেখেই তো বুঝে গেছি। দেখো এখানে আগে আমরা লিখি, এগুলা দেখেই বুঝে ফেলা যায় কি হবে। দেখো এখানে আছে শুধু ওয়াই স্কোয়ার, এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে। যদি বাম পাশে একটা এক্স স্কোয়ার থাকতো, এই যে এই সমীকরণে বাম পাশে শুধু ওয়াই স্কোয়ার আছে। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে আমরা এই যে এই সূত্রটা বসাইতে পারতাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা এখানে আর স্কোয়ার বসাতে পারবো। তো আমি ইচ্ছা করে এই সমীকরণের বাম পাশেও এক্স স্কোয়ার যোগ করে দিব, ডান পাশেও এক্স স্কোয়ার যোগ করে দিব। বাম পাশেও এক্স স্কোয়ার যোগ করে দিব, ডান পাশেও এক্স স্কোয়ার যোগ করে দিব। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এখানে এই দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কি বসানো যায়? আর স্কোয়ার। আর এখানে এটাকে কি লেখা যায়? দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। সূত্র পড়ে গেছে না? দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি পড়ে গেছে? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এই যে তুমি ডিরেক্ট লিখে ফেলবা, তুমি এই যে ডিরেক্ট এই লাইন থেকে সূত্র বসাই দিবা। এখন আমি যদি বর্গমূল করে ফেলি, আর ইকুয়ালস টু এক্স মাইনাস 1। কারণ এখানেও কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, কারণ পোলার সমীকরণে কিন্তু এক্স থাকতে পারবে না। পোলার সমীকরণে এক্স থাকতে পারবে না, এক্স তো কাটতেছিও, তো মান বসিয়ে দেই। আর ইকুয়ালস টু এক্স এর মান কি? এই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এক্স ইকুয়ালস টু আর কস থিটা মাইনাস 1। এখানে অ্যান্সার দিয়ে দিলেই হবে। তুমি যদি চাও এখানে অ্যান্সার, আর কিছু লিখবো না। যেই লাইনে গিয়ে শুধু আর এবং থিটা থাকবে, কোনো এক্স ওয়াই থাকবে না। এখানে কোনো এক্স ওয়াই নাই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এখানে নাই, শুধু পোলার। তুমি এখানে অ্যান্সার দিয়ে দেবো। এই সবগুলাকে বাম পাশে আনতে হবে, বাম পাশে এনে কমন নিতে হবে, কোনো দরকার নাই। এইগুলা উত্তরের সাথে ওইভাবে মিলাইতে হবে এমন না। যেই লাইনে গিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কাজ শেষ, শুধু পোলারের আর এবং থিটা আছে, ওইখানে অ্যান্সার। কত সুন্দর ম্যাথ দেখো। শেষ, আজকের পড়া আমাদের শেষ। আজকে আমরা 3.1 সরল রেখা 3.1 50% পড়ছি। আজকে তো ক্লাসে আমরা একটু ম্যাথ করার চাইতে জিনিসটা বোঝানোর জন্য বেশি সময় দিছি, এই জন্য ম্যাথ অনেক কম করা হয়েছে। বাট আগামী ক্লাসে 3.1 শেষ হয়ে 3.2 শুরু করব। আগামী ক্লাসে আমরা 3.1 টোটালটা কমপ্লিট করব এবং 3.2 শুরু করব। তো আজকের ক্লাসে পড়া হচ্ছে এই স্থানাঙ্ক রিলেটেড ম্যাথগুলা। তোমাদের বইয়ে দেখবা টোটাল 4 টাইপের ম্যাথ বাড়ির কাজ। আজকে যা পড়াইছি 4 টাইপের ম্যাথ বাড়ির কাজ। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, তারপরে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, খালি এই ইন্টারচেঞ্জগুলা। তারপরে এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই রিলেটেড ম্যাথগুলা বই থেকে খুঁজে একটু পড়ে ফেলবা। 20 মিনিটের না, 20 মিনিট না, 30 মিনিটের পড়া। আগামী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আগে 30 মিনিটের পড়া। তারপর আগামী ক্লাসে আমাদের 3.1 শেষ হয়ে যাবে। আমরা বেসিক পড়ে ফেলছি, ম্যাথ করতে বেশি সময় লাগে না। তুমি যদি বেসিক না পড়ায় তুমি যদি আমাকে বলো এক ক্লাসে 3.1, 3.2, 3.3, 3.4, 2 ঘন্টার এক ক্লাসে আমি 3.1 থেকে 3.4 যত টাইপের ম্যাথ আছে সব করাই ফেলতে পারবো, এবং তুমি পরীক্ষায়ও পারবা। মানে এগুলো পরীক্ষায় পারার জন্য অত কিছু বোঝা লাগে না, এমনি সবগুলো একই টাইপের ম্যাথ, পরীক্ষায় একরকমই আসে। এই 4টা অধ্যায় মিলে টোটাল টাইপ আছে 10টা না 11টা, 10টা 11টা টাইপ করলে সব এমনি পারবা। বাট তুমি বুঝবা না, তোমার লোড পড়ে যায় মাথায়। তোমার ম্যাথ পারবা কিন্তু জিনিস বুঝবা না। এই যে তুমি পুকুরে যখন নেমে পানির মধ্যে চোখ খোলো, তোমার কাছে সব কি ঘোলা ঘোলা লাগে না, ঝাপসা ঝাপসা লাগে পানির মধ্যে, এরকম তুমি ম্যাথ পারবা, তুমি চোখে দেখতেছো কিন্তু সবই ঝাপসা, মাথার মধ্যে সব ঝাপসা ঝাপসা লাগে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। বৃহস্পতিবারে আমরা সেকেন্ড ক্লাস শেষ। অনেক ইজি ভাইয়া ফাহিম, হ্যাঁ সবই ইজি। SW দিবেন না? SW দিলাম তো,
রেজওয়ান এগুলো SW নিজে খুঁজবা। আগামী ক্লাসের পরে বৃহস্পতিবারের পরে 3.1 পুরাটা বাড়ির কাজ দিব একসাথে। 3.1 পুরাটা বাড়ির কাজ দিব। আজকে বাড়ির কাজ অল্প, খালি এতটুকু খুঁজে নিজে বাড়ির কাজ করো। আর বই হচ্ছে তোমরা যে যার বই ফলো করো। এসিও আহমেদ হলে এসিও মেসারের বই, কেতাবউদ্দিন হলে কেতাবউদ্দিন, অথবা অসীম কুমার হলে অসীম কুমার সাহা, যে কোনো একটা বই, এই 3টা বইয়ের যে কোনো একটা। অথবা কেউ যদি রূপন্তী প্রকাশনীর বই পড়ো, রূপন্তীর বইও ভালো। এই 4টা বইয়ের যে বই তুমি ফলো করো সেই বই থেকে তুমি বাড়ির কাজ করবা, ঠিক আছে? এবং আগামী ক্লাসের পরে 3.1 যেহেতু পুরাটা একসাথে বাড়ির কাজ দিব, আজকে আলাদা করে কিছু দাগাই দিলাম না। তোমরা নিজ দায়িত্বে একটু বই থেকে খুঁজে এই 4টা টাইপ, যে 4টা টাইপের কথা বললাম, নিজ দায়িত্বে বাড়ির কাজগুলো করবা। ভাইয়াকে বললে উনি দিয়ে দিবেন। কি দিব? বইয়ের PDF আছে কারোর কাছে? PDF তো বানাই নাই। আচ্ছা শোনো, আমি একটু টাইম দেও শুক্রবারের মধ্যে, মানে এত তাড়াতাড়ি পারবো না, কালকে কাজ আছে। তো যাদের কাছে বই নাই, তো এখন তো লকডাউন, কিনতেও পারবে না, শুক্রবারের মধ্যে আমি অসীম কুমার সাহা, কেতাবউদ্দিন এবং এসইও মেসারের বইয়ের সরল রেখা চ্যাপ্টারের PDF বানিয়ে গ্রুপে দিয়ে দিব। বাট কালকে একটু ব্যস্ত, তো একটু টাইম লাগবে। এই 2-1 দিন একটু 3.1টা একটু ম্যানেজ করো। তোমার বন্ধুদেরকে বলো একটু ছবি তুলে দিতে। অনেকের কাছে যে এই গ্রুপে যারা আছে তাদেরকে বললে, যাদের কাছে বই আছে ওরা দিবে। বা তোমরা যারা আসো গ্রুপে পোস্ট করতে পারো, যাদের কাছে এসইও মেসারের বই আছে তারা এসইও মেসারের শুধু 3.1 অথবা 3.2 এবং 3.2 গ্রুপে পোস্ট করে দিতে পারো। অসীম কুমারেরটা কেউ, কেতাবউদ্দিন স্যারটা কেউ। তারপরে আমি শুক্রবারের মধ্যে পুরা 3টা বই কভার করে গ্রুপে আপলোড দিয়ে দিব। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। আমাদের ক্লাস শেষ। আর ক্লাস কেমন লাগছে একটু বলে যাও। এত কষ্ট করে পড়াইলাম, ক্লাস কেমন লাগছে একটু বলে যাও। মাত্র 10 জন আছো। ভাইয়া নোট সাবমিট করব গ্রুপে? হ্যাঁ, নোট দিতে পারো, নোট সাবমিট করতে পারো, বাট এখনই পুরস্কার ঘোষণা করব না। সেকেন্ড পেপার ব্যাচের মতো আপাতত কোনো পুরস্কার থাকবে না। বাট আজকের ক্লাসে যা পড়াইছি, নিজ দায়িত্বে, নিজের সুবিধার জন্য, নিজের ভালোর জন্য, তোমার নিজের স্পিরিটে নোটটা সাবমিট করতে পারো। যারা ক্লাস করছো সুন্দর মতো আজকে ক্লাসে যা পড়াইছি গুছাইয়ে সুন্দর করে নোট আপলোড দিবা, ঠিক আছে? তো আমি প্রত্যেক ক্লাস লেকচার, তো আমি অ্যানাউন্সমেন্টে প্রত্যেক ক্লাসের শেষে ওই ক্লাসের লিঙ্কটা অ্যানাউন্সমেন্টের একটা পোস্টে সিরিয়াল ওয়াইজ আপডেট করতে থাকবো। প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, মানে সবগুলা ক্লাসের লিঙ্ক তুমি অ্যানাউন্সমেন্টের একটা পোস্টে পাবা। তো ওই ক্লাসের যার লেকচারটা বা যার ক্লাস নোটটা সবচেয়ে বেশি সুন্দর হবে, সেই লিঙ্কের সাথে তার ক্লাস নোটটা ওখানে অ্যাড করে দিব সম্মানার্থে, তার প্রতি সম্মানসূচকভাবে। তো তোমরা সবাই চেষ্টা করবা, যারা ক্লাস নোট সুন্দর করে লিখো তারা শেয়ার করবা, গ্রুপে পোস্ট দিবা, এবং পোস্ট দেওয়ার সময় লিখে দেবা উপরে যে সরল রেখা লেকচার 1 ক্লাস নোট, একটা হ্যাশট্যাগ দিতে পারো, সরল রেখা লেকচার 1 তারপরে ক্লাস নোট, ঠিক আছে? ওকে ভাইয়া, জোস ক্লাস, অনবদ্য, ধন্যবাদ ভাই। মন চাচ্ছে আরও পড়ি। কে এটা? সোহানুর রহমান রাখি ভাই। আমার অবস্থা টাইট গরমে, আর আজকে আর পড়াইতে পারবো না, চাইলেও পড়াইতে পারবো না, কষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া সুপার ক্লাস, ম্যাথ ভালো লাগতো না একদমই, ফার্স্ট আপনার ক্লাস ফুল করলাম কোনো রকম বিরক্ত ছাড়াই। থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগলেই তো ক্লাস করার স্পিরিট আরও বাড়বে। ভালো করে পড়াবো আগামী ক্লাস থেকে। আগের ক্লাস না, সবসময় চেষ্টা করি, আমার টার্গেট থাকে যে কোনো একটা ক্লাস আগের দিন যতটুকু ভালো পড়াইছি, পরের দিন যেন তার চাইতে ভালো পড়াইতে পারি। জানি না কতটুকু পারবো, বাট আমার সবসময় এটা টার্গেট থাকে যে আজকে যতটুকু পড়াইছি, যতটুকু ভালো পড়াইতে পারছি, আমার মনে হচ্ছে আগামী ক্লাসটা যেন আজকের ক্লাসের চাইতে ভালো হয়। ঠিক আছে, আমি চেষ্টা করবো যতটুকু ভালো করে পড়ানো যায়। ঠিক আছে, আজকে রাখতেছি, বেশি কষ্ট হয়ে গেছে, গলাও ধরে গেছে। আমি মিটিং এন্ড করে দিচ্ছি। আগামী ক্লাস বৃহস্পতিবারে দেখা হবে।